তৌফিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনো শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার গায়ে আর হাত তুলবি না ভিখারির বাচ্চা। কি ভেবেছিস আমার গায়ে হাত তুলে পার পেয়ে যাবি? তোর 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াবো। 5 বছরের সাজা পাওয়া আসামি ইনানকে হাতে হাত করা পরিয়ে আদালত চত্বর দিয়ে নিয়ে যাওয়ার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকায় পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যেতে নিবে। অমনি ওর প্রিয় স্ত্রী নীলার কথাটা শুনে মাথা তুলে তাকায় ইনান। নীলা ইনানের দিকে কটমট চোখে তাকিয়ে বলে, আমার ভাই পুলিশ এসপি, আর তুই কিনা সামান্য এক কৃষকের ছেলে হয়ে আমার গায়ে হাত তুলেছিস? তোকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত আমি থামবো না। ইনান মাথাটা নুইয়ে পুলিশের দিকে অসহায় চাহনিতে তাকিয়ে বলে, পুলিশ ভাই, আমাকে নিয়ে চলুন। যে স্ত্রীর মুখটা না দেখে আমার দম বন্ধ হয়ে আসতো, সেই স্ত্রীকে দেখে আজ ঘৃণা হচ্ছে। যে স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে আমি আমার বাবা মাকে একটা টাকাও দিতে পারিনি, যাদের আমি ভুলে গিয়েছিলাম, আজ তাদেরকেই এই নোংরা মেয়ে ভিখারি বলছে। ঘৃণা হচ্ছে ভীষণ। 6টা বছর এর মতো নষ্ট মেয়েকে ভালোবেসেছিলাম। ইনানের কথাটা শোনার সঙ্গে সঙ্গে নীলা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চিৎকার করে বলে, কে তোর স্ত্রী ভিখারির বাচ্চা? তোর বড় বড় কথা আমি ছুটিয়ে দেব ভাইয়াকে বলে। কত বড় কলিজা তোর, আমার গালে থাপ্পড় দিস? কথাটা বলে নীলা হনহন করে চলে যায়। পুলিশও ইনানকে টেনে হিঁচড়ে পিজন ভ্যানে তোলার ঠিক আগ মুহূর্তেই ইনানের বাবা মা এগিয়ে আসেন। ইনান ওর বাবা মায়ের দিকে তাকিয়ে চোখটা ফিরিয়ে নেয়। ছেঁড়া ফাটা লুঙ্গি, পাঞ্জাবি আর মায়ের শরীরে শত সেলাই করা বোরখা দেখে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে করে ওর। রাগে শরীরের সমস্ত রগ ফুলে ফেপে ওঠে। বাবারে, তুই চিন্তা করিস না, আমি আর তোর বাবা জমি বেচে দিয়ে হলেও জেল থেকে বার করিম। মাথা নিচু করে ইনান পিজন ভ্যানে উঠতে যাবে, অমনি ইনানের বাবা রহমান সাহেব ইনানের কাঁধে হাত রেখে ধরা কণ্ঠে বলেন, আমি জানি বাপজান, তুই লজ্জা পাচ্ছিস। চাকরি করে আমাদের একটা পয়সাও দিসনি, স্ত্রীকে আলাদা ছিলি, আমাদের খোঁজ নিসনি, কিন্তু আল্লাহ আমাদের না খাইয়ে রাখেননি, আজও রাখবেন না। তুই চিন্তা করিস না, তুই আমার কলিজার টুকরো। তোরে আমি ভিটা মাটি বিক্রি করে হলেও জেল থাইকা বাহির করমু। ইনানকে পেছন থেকে পুলিশ লাথি দিয়ে গুঁতো মারতেই কুকিয়ে ওঠে। রহমান সাহেব দ্রুত ছেলেকে পেছন থেকে জড়িয়ে ধরে। ইনান ওর বাবার কাঁধে মাথাটা এলিয়ে দিয়ে বলে, বাপজান, আমি তোমাদের কষ্টের কথা ভুলে গেছিলাম। আল্লাহ তার শাস্তি দিচ্ছে। তোমরা ভিটামাটি বিক্রি করবা না, আমি আমার শাস্তি ভোগ করেই জেল থেকে বাহির হব। ততদিন তোমরা অপেক্ষা করো। রহমান সাহেব কিছু বলতে গেলেও পুলিশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ইনানকে ভ্যানে তুলে দরজা লাগিয়ে দেয়। ইনান নিশ্চুপ হয়ে বসে থাকে ভ্যানের মাঝে। আমেনা বেগম ছলো ছলো চোখে দুটো হাত আকাশের দিকে তুলে চিৎকার করে কেঁদে কেঁদে বলতে থাকেন, হে আল্লাহ, আমার কলিজার টুকরোকে আমার কাছে ফিরিয়ে দাও। ও কোনো অপরাধ করেনি মাহমুদ। ওর নামে যে মাইয়া মিথ্যা নালিশ করছে, তাকে তুমি ধ্বংস কইরা দাও। কথাগুলো বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রহমান সাহেব দ্রুত স্ত্রীকে টেনে তুলে বলেন, আমি না, কেঁদো না, আমাদের সন্তান আমাদের কোলে ফিরবেই। চলো বাড়ি যাই। ইনানের বাবা মা বাড়ির পথে চলে যায়। ইনানকে পিজন ভ্যানের সাথে শরীরটা এলিয়ে দিয়ে ভাবতে থাকে পুরনো সেই স্মৃতি, অতীত। 9 বছর আগে এসএসসিতে রাত দিন পড়াশোনা করে A+ পাওয়া সহ পুরো রাজশাহী বোর্ডের মধ্যে প্রথম হওয়ার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে ইনানের নাম। নিউজ পেপারে বড় বড় হেডলাইন হয়, গ্রামের সাধারণ এক কৃষকের ছেলে এসএসসিতে প্রথম। নিজের বাবাকে কৃষক বলায় বেশ রাগ হয় ইনানের, তবুও মানিয়ে নেন বাস্তবতা। ওর বাবা যে সত্যি কৃষক। এই কোচিং সেন্টার, ওই কোচিং সেন্টার থেকে ছুটে আসে শিক্ষকরা ইনানের সাথে ছবি তুলতে, আর পাড়ায় বিদ্যুতের খাম্বার পোস্টার লাগিয়ে দেয়। ইনান তাদের কোচিংয়ে পড়ে রাজ্যের সেরা শিক্ষার্থী হয়েছে। ইনান ওসব দেখে মনে মনে হাসে, কেননা সে বাড়িতে পড়েই ফার্স্ট হয়েছিল। এমনকি বন্ধুর বাড়ি গাইড বই চাইলে ওর মায়ের মুখের উপর দরজা লাগিয়ে দেওয়ার অপমান সহ্য করে ফিরে এসে মায়ের কাছে বলেছিল। দরজার আড়াল থেকে রহমান সাহেব
সবটা শুনে সেই দিনই লসে 1 মণ ধান বিক্রি করে গাইড এনে দিয়েছিলেন। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। খবর আসে ইনান চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খবরটা শুনে ইনানের বাবা রহমান সাহেব খুশিতে ছেলেকে হাটের মিষ্টির দোকান থেকে পেট ভরে মিষ্টি খাওয়ালেও ইনানের কথায় তার মুখটা চুপসে যায়। বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও ওখানে পড়তে হলে যে টাকা লাগবে, আমাদের তো অত টাকাও নেই। রহমান সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুই চিন্তা করিস না বাবা, আমি বেঁচে আছি, যেভাবেই হোক টাকা জোগাড় করে দিমু। ইনান ওর বাবার কথাই খুশি হয়, তবে সে ভাবেনি ওর বাবা মসজিদ, গ্রামের বাড়ি বাড়ি এমনকি হাটে গিয়ে টাকা তুলে তাকে দিবে। ঢাকায় আসার আগের দিন রাতে ইনান ওর মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। মা, আমরা এত গরিব হলাম কেন? আমাদের কি একটু মান সম্মান নেই? বাবা কেন এভাবে মানুষের কাছে টাকা তুলে অমদায় দিল? আমার বন্ধুরা আমার ওপর ভীষণ হাসছে। ছেলের কথা শুনে আমেনা বেগমের চোখ দুটো ভিজে যায় পানিতে। তবুও ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবারে, আমরা গরিব, গরিবের মান সম্মানের চিন্তা করলে পেটে ভাত চাইব না। আর আল্লাহ তোরে আমার কোলে দিছে, তুই আমাগো সুখের দিন আয়না দিবি। ঢাকা গিয়া খুব পড়বি বাবজার, তোর বাবা তোরে বড় অফিসার হিসেবে দেখতে চাইছে। ইনান ওর মাকে জড়িয়ে ধরে বলে, হব মা, আমি বড় পুলিশ অফিসার হব। বাবা আর তোমার স্বপ্ন আমি পূরণ করবই। পরের দিনই স্কুলের এক শিক্ষকের সাথে বাড়ি ছাড়ে ইনান। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চলে আসে ঢাকায়। ইনানের সঙ্গে আসা শিক্ষক ভর্তি প্লাস একটা মেসে থাকার ব্যবস্থা করে দিয়ে চলে যায়। ইনান একা হয়ে পড়ে। নতুন জায়গা, কেউ ওর পরিচিত নয়, তবুও মন দিয়ে পড়াশোনা শুরু করে। কলেজে প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ইনান কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিশাল বড় গেট। ইনান চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে ভেতরে প্রবেশ করতেই কেউ একজন চিৎকার করে ডেকে ওঠে, এই নীল টি শার্ট পরা কেউ ভূত। ইনান নিজের গায়ে থাকা শার্টের দিকে এক পলক তাকিয়ে সামনে তাকায়। বিশাল বট গাছের নিচে দাঁড়িয়ে আছে কয়েকটা মেয়ে। ইনান ওদের দিকে তাকিয়ে চলে যেতে নিবে, অমনি নীলা আবারও ডাক দেয়, এই কেউ ভূত, কানে কি শুনতে পাস না? চারিদিকে কি দেখছিস? তোকেই ডাকছি, এইদিকে আয়। ইনান সরল মনে ওদের দিকে এগিয়ে যেতেই নীলা ঠাস ঠাস করে ওর গালে থাপ্পড় মেরে কপট রাগী কণ্ঠে বলে, তোকে এতবার ডাকতে হলো কেন রে? তুই কি জমিদারের বাচ্চা? এক কথাই শুনতে পারিস না? পরপর 3টা থাপ্পড় খেয়ে ইনান বেশ খানিক চোখে অন্ধকার দেখে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে, যা দেখে নীলা অট্ট হাসি দিয়ে ওর বান্ধবীকে বলে, একই রে রাহা, দেখ দেখ কচি খোকা কেঁদে দিয়েছে রে। যা বলেছিস। এই পিচ্চি খোকা মায়ের ফিডার খাবে? ফিডার এনে দেব? ইনান ভীতু কণ্ঠে বলে, আহা, আপনি বললেন কেন আপু? চুপ শালা, আর একটা কথা বলে তোরে মেরে পুঁতে রেখে দিব। জানিস আমার বাবা পুলিশের ওসি। পুলিশের মেয়ে হয়েছেন, তাই বলে মারবেন আমায়? বেশি কথা বলে আবার মারবো। যা ভাগ সামনে থেকে। তোদের মতো ভিখারির বাচ্চাদের এই ক্যাম্পাসে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। কলেজে পড়িস অথচ এখনও তোর শরীরে ফুটপাতের টি শার্ট আর সস্তার গ্রামীণ চেক প্যান্ট। বলি, তোর কি জিন্স প্যান্ট নেই? ইনান মাথা নিচু করে বলে, দেখুন আপু, আমাকে যা বলার বকুন, আমার বাবাকে ভিখারি বলবেন না। আর এই টি শার্ট আমার বাবার কিনে দেওয়া, এটা ফুটপাতের হলেও আমার কাছে অনেক দামি। তা খোকা, তোমার আন্ডারওয়্যারও কি তোমার বাবা কিনে দিয়েছে? এই রাহা, দেখ তো বাবুটার আন্ডারওয়্যার পড়েছে নাকি প্যাম্পাস। রাহা ইনানের দিকে এগিয়ে যেতে নিবে, তার আগেই এক দৌড়ে চলে যায় ক্লাসরুমে। নীলাও খিলখিল করে হাসতে হাসতে বলে, এ কাকে দেখলাম রে? এ তো পুরাই গেও খ্যাত ছেলে, একে জ্বালিয়ে মারবো। সে পরে হবে, আগে চল ক্লাসে যাই। আমাদেরও আজকে ফার্স্ট ক্লাস, ভুলে গেছিস? না, চল যাই। নীলা ওর সবগুলো বান্ধবী নিয়ে ক্লাসে প্রবেশ করতে দেখতে পাই ইনান সবার সামনে বেঞ্চে বসে আছে, যা দেখে নীলা দ্বিগুণ রেগে ছুটে এসে ইনানের সামনে দাঁড়িয়ে বলে, এই তুই আমার বেঞ্চে সাহস পেলি কোথায়? জানিস না এই বেঞ্চ কলেজ থেকে আমার জন্য বরাদ্দ রয়েছে?
মাথা নিচু করে বসে থাকা ইনান কারোর চিৎকার শুনে মাথা তুলে তাকিয়ে নীলাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আমতা আমতা করে বলে, হ্যাঁ আপনি? হ্যাঁ, এই ভিখারির বাচ্চা, তুই আমার বেঞ্চে কি করিস? তোকে কেউ বলেনি এই বেঞ্চটা আমার জন্য বাবা ব্যবস্থা করে দিয়েছে? ইনান মাথা চুলকিয়ে বলে, সরি আপু, আমি জানতাম না, আমাকে দয়া করে মারবেন না। ঠিক আছে, আজ প্রথম দিন বলে তোকে কিছু বলছি না, তবে শুনে রাখ, আর কোনোদিন যদি এই বেঞ্চে বসিস মেরে হাড্ডি ভেঙে দিব। ইনান নিজের ব্যাগ নিয়ে বেঞ্চ ছেড়ে দিয়ে অসহায় চাউনিতে নীলার দিকে তাকিয়ে বলে, আপু আমি এখন বসবো কই? মাটিতে গিয়ে বস, ভিখারি গিয়ে অভূত। ইনানের বেশ রাগ হয়, কিছুটা রাগী কণ্ঠে বলে, এই আপু আপনি বারবার ভিখারির বলছেন কেন? আপনি কি কোটিপতি? আর কোটিপতি হলেও কি আপনি মানুষ না? এভাবে আমাকে অপমান করছেন কেন? ইনানের কথা বলা শেষ হতেই নীলা ঠাস করে দুটো থাপ্পড় মেরে রাগী গজগজ করতে করতে বলে, আর একটা কথা বলে তোকে জুতো খুলে পিটাবো, ভিখারির বাচ্চা, দূর হয়ে যা আমার সামনে থেকে। ইনান গালে হাত দিয়ে পুরো ক্লাসের দিকে তাকায়। সব বেঞ্চেই জোরে জোরে বসে আছে। শেষের এক কোণার বেঞ্চে একজনকে বসে থাকতে গিয়ে দৌড়ে গিয়ে বেঞ্চে বসে হাঁপ ছেড়ে পাশের ছেলের দিকে তাকায়। ছেলেটাও তাকিয়েছিল ইনানের দিকে। ইনান ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখে। ওর মতোই কম দামি টি শার্ট আর ফুটপাতের জিন্স প্যান্ট পরে আছে। ইনান মুচকি হেসে হাতটা এগিয়ে দিয়ে বলে, আমি ইনান। তোমার নাম কি ভাই? ভাই বলছো কেন? আমরা তো একই ইয়ারে পড়ি। শাহেদ বলে ডাকবে আমায়, আর আমি তোমার ইনান বলে। ওকে, আমরা তাহলে আজ থেকে বন্ধু। হ্যাঁ, তবে শোনো, আমি তোমার বন্ধু হলেও পুরো ক্লাস আর কেউ তোমার বন্ধু হবে না। সবগুলোই বড়লোক বাবার সন্তান। আর ওই যে নীলা মেয়েটা যে তোমায় থাপ্পড় মারলো, ওর থেকে 100 হাত দূরে থাকবে। মেয়েটার বাবা এই থানার ওসি, যার কারণে ওর পাওয়ারই আলাদা। কিছু বললেই পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। বুঝেছি। তা তুই এই বেঞ্চে একা বসেছিলি কেন? তোর কি আর বন্ধু নেই? হা হা হা, পাগল, তোকে তো বললামই, সবাই বড়লোক বাবার সন্তান। ওরা আমাদের দেখলে ঘৃণা করে। যাই হোক, কোথা থেকে এসেছিস তুই? বগুড়া সদর থেকে। তুই কোথায় এসেছিস? শাহেদ বেশ কিছুক্ষণ ইনানের দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে বলে, আমি রাজশাহী সদর থেকে এসেছি। তবে তোকে যেন কেমন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পোস্টারে এমনই খবরের কাগজও তোকে দেখেছি। তাই নাকি? শাহেদ বেশ খানিকক্ষণ ভাবনার পর খানিকটা উত্তেজিত কণ্ঠে বলে, হ্যাঁ, মনে পড়েছে বন্ধু, মনে পড়েছে। তুই এইচএসসিতে রাজশাহী বোর্ডের টপার ইনান না? ইনান মুচকি হেসে শাহেদের পিঠে হাত রেখে বলে, হ্যাঁ, আমিও সেই ইনান, সেই সাথে তোর বন্ধুও বটে। শাহেদ ইনানকে জড়িয়ে ধরে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তোর মতো টপার বয়ের সাথে আমার দেখা হয়ে যাবে। আচ্ছা, ওসব বাদ দে। স্যার আসবে হয়তো, এখন চুপ করে বসে থাক। প্রথম দিন স্যারের চোখে খারাপ হওয়া যাবে না। খানিকক্ষণ পর একজন স্যার আসেন। আর কোনো কথা না বলে ব্ল্যাকবোর্ডে নিজের নাম লেখে ডক্টর আসিফ নজরুল। নাম লেখা শেষে নীলার দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বলে, মা নীলা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি মা। তোমার বাবার সাথে কথা হয়েছে আমার। তোমাকে কেউ ডিস্টার্ব করলে আমায় বললে ওই বদমাইশকে সঙ্গে সঙ্গে কলেজ থেকে বের করে দিব। ধন্যবাদ স্যার। আসিফ নজরুল স্যার নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে সবার দিকে তাকিয়ে বলেন, তো এভরিওয়ান, আমি আসিফ নজরুল, তোমাদের ক্লাস টিচার। আজ আমাদের প্রথম ক্লাস। চলো পরিচিত হয়নি। নীলামা বাদে সবাই দাঁড়িয়ে নিজের পরিচয় আর বাবা কি করে বলে যাও। একে একে বলতে থাকে। ইনান আর শাহেদ হা করে শুনতে থাকে। কেননা কারোর বাবা মস্ত বড় ডাক্তার, কারোর বাবা পুলিশ, কারোর বাবা বিজনেসম্যান, আবার কারোর বাবা ব্যাংকে চাকরি করে, কেউ বা জেলা প্রশাসকের। এবার পালা শাহেদে। শাহেদ খুশি মনে দাঁড়াতে স্যার মুখটা কালো করে বলেন, ছি ছি ছি, এই ছেলে, তুমি কোন বস্তি থেকে উঠে এসেছো শুনি? কলেজে পড়েও এমন খ্যাতের মতো চুলে তেল দিয়েছো কেন? দেখলেই শরীর ঘিন ঘিন করে উঠছে। স্যার, আমি রাজশাহী থেকে এসেছি। তো রাজশাহী কি তোমার বাবার? না স্যার। তাহলে নিজের নাম আর বাবা কি করে বলছো না কেন? লজ্জা করছে বুঝি? স্যার, আমি শাহেদ আহমেদ, আর আমার বাবা রিক্সা চালক। শাহেদের কথা শুনে পুরো ক্লাসে হাসি রোল পড়ে যায়। এতে বেশ লজ্জা পেয়ে বসে পড়ে। এবার পালা ইনানের। ইনান হাসি মুখে দাঁড়াতে নজরুল স্যার আবারও বাংলা পাসের মতো মুখ করে বলে, বাহ বাহ, খ্যাত আর ভিখারির মিলন মেলা দেখি
ওই লাস্ট বেঞ্চেই বসেছে। তা জনাব, আপনার নাম কি? বাবা কি করে? আমি না, আমার বাবা কৃষক, নিজ জমিতে চাষাবাদ করেন। ইনানের কথা শুনে স্যার ব্যঙ্গাত্মক কণ্ঠে বলেন, এমন ভাবে বলছো যেন তোমার বাবা লাট সাহেব। বসো বিয়াদব, কাল থেকে তোমরা দুজন আমার ক্লাসে বসবে না, তোমাদের দেখলেই বমি আসছে। ইনান চুপচাপ বসতে গিয়েও দাঁড়িয়ে স্যারকে উদ্দেশ্য করে বলে, স্যার। স্যার ভুরু কুঁচকে ইনানের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বিয়াদব, ডাকছো কেন? সবার থেকে শুনলেন তাদের বাবা কি করে, এবার বলুন তো আপনার বাবা কি করেন? ইনানের এমন প্রশ্নে ভরকে যায় নজরুল সাহেব। খানিকক্ষণ ইনানের দিকে তাকিয়ে থেকে গর্জন করে বলেন, বেয়াদব ছেলে, তোমার সাহস তো কম না। তুমি আমায় কিছু জিজ্ঞাসা করো, বের হও আমার ক্লাস থেকে। আপনার মতো থার্ড ক্লাস শিক্ষকের ক্লাস করার ইচ্ছে আমার নেই, যে কিনা ছাত্রছাত্রীদের রেজাল্ট না জেনে তার বাবার পেশা কি শুনতে পছন্দ করে। কথাটা বলেই ইনান ক্লাস থেকে বের হতে যাবে, অমনি ক্লাসের মধ্যে ভিসি স্যার সহ আরও কয়েকজনের আগমন ঘটে, যার কারণে ইনান আবারও বেঞ্চে বসে পড়ে। ভিসিকে দেখে আসিফ নজরুল স্যার বেশ খানিকক্ষণ অবাক হয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, স্যার আপনি হঠাৎ, কোনো কি সমস্যা হয়েছে? না প্রফেসর, তোমাদেরকে একটা ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছি। ছেলেটা আজই ক্লাসে প্রথম এসেছে। কে স্যার সেই ছেলে? আমরা কি তাকে চিনি? অবশ্যই, রাজশাহী শিক্ষা বোর্ডের টপার বয় ইনান। এই ক্লাসে ইনান আছো? থাকলে দাঁড়াও। শাহিদ ইনানকে খোঁচা মেরে বলে, দাঁড়া না বন্ধু, ভিসি স্যার তোকে ডাকছেন। ইনান বিজয়ের হাসি দিয়ে উঠে দাঁড়াতে আসিফ নজরুল স্যার ধমক দিয়ে বলেন, এই বিয়াদব ছেলে তোমাকে দাঁড়াতে বলেছে, বসো বলছি। স্যার আমি ইনান, আর আমি রাজশাহী বোর্ডের ফার্স্ট হয়েছি। ইনানের কথাটা শোনা মাত্রই নজরুল স্যারের মুখটা শুকিয়ে যায়, সেই সাথে নীলা আর রাহাদেরও। হাসি ফুটে ওঠে শুধু শাহেদের মুখে। ভিডি স্যার নিজে ইনানের কাছে এগিয়ে এসে হাত ধরে সামনে নিয়ে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, চিনে রাখো, এ হলো ইনান, টপার বয় ইনান। ছেলেটা অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। বাবা ইনান, তোমার সাফল্য কামনা করি। সেই সাথে আমি আশা করি তুমি সবার সামনের বেঞ্চে বসবে। ভিডির কথা শুনে ইনান রহস্যময় হাসি দিয়ে নীলা আর রাহাদের দিকে তাকায়। ইনানকে নীলা ওর দিকে তাকাতে দেখে বেশ ঘাবড়ে যায়। ইনান নীলাদের থেকে চোখ ফিরিয়ে নজরুল স্যারের দিকে তাকায়। বেচারা নজরুল স্যারের ঘাম বেরিয়ে গিয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দিতে ইনান বলে ওঠে, স্যার আমি ফার্স্ট বেঞ্চেই বসেছিলাম, কিন্তু এই নীলা নামের মেয়েটা আমায় উঠিয়ে দিয়েছে আর বলেছে ওনার পুলিশের ওসি বাবা নাকি এই বেঞ্চে ওনার জন্য বরাদ্দ রেখেছেন। নীলা দাঁড়াও, ইনান যা বলছে তা কি সত্যি? না মানে স্যার। এই মুহূর্তে ক্লাস থেকে বেরিয়ে যাও বেয়াদব মেয়ে। কাল কলেজে আসার সময় তোমার ওসি বাবাকে নিয়ে আসতে ভুলবে না। আমি নিচে কথা বলবো, দেখব তিনি কি করে তোমার জন্য বেঞ্চ বরাদ্দ করলেন। ইনান বাবা, তুমি সামনে বসো, আর রোজ এই বেঞ্চেই বসবে। তোমার মতো টপার বয়দের পেছনে নয়, সামনের কাতারেই মানায়। আরেকটা কথা স্যার, আমি কি বলতে পারি? অবশ্যই বলতে পারো। স্যার আমার বাবা কোন পেশায় নিয়ে যেতে, আপনার বাবা কোন পেশায় নিয়ে যেতেছিলেন? তিনি আমাদের গ্রামের একটা ছোট স্কুলের সাধারণ শিক্ষক ছিলেন, পাশাপাশি নিজের জমিতে চাষাবাদ করতেন। স্যার আমার বাবাও কৃষিকাজ করেন, এক কথায় কৃষক। আর আমার বন্ধু শাহেদ, ওর বাবা রিক্সা চালান। আজ ক্লাসে এসেই আমাদের ক্লাস টিচার সবাইকে জিজ্ঞেস করেছিলেন কার বাবা কি করেন। আমাদের বাবা কি করেন বলতেই খ্যাত, গে, ভূত এমনকি বিয়াদব বলেও সম্বোধন করেন। তাই আমি তার বাবার পেশা জানতে চাইলে তিনি আমায় ক্লাস থেকে বের করে দিতে চেয়েছেন। আমাদের কলেজ জীবনের প্রথম অভিজ্ঞতা। ভিসি কড়া চোখে নজরুল স্যারের দিকে তাকিয়ে বলে, নজরুল সাহেব, এখনো সময় আছে, নিজেকে শুটিয়ে নিন। এটাই আপনার লাস্ট সুযোগ। মেধাকে মূল্যায়ন করুন। বাবা পেশা দেখিয়ে ছাত্রদের মূল্যায়ন করবেন না। মনে রাখবেন, আপনি নিজেও একজন বাস ড্রাইভারের সন্তান। আপনার ভাইবা আমি নিয়েছিলাম, সবাই মনে আছে। আর ইনান, তোমার কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমায় বলবে। তোমার মতো টপার বয়গুলো কলেজের সুনাম অর্জনের মূল স্তম্ভ। নজরুল সাহেব, ছেলেটার দিকে নজর রাখবেন। জি স্যার, রাখবো। ভিসি স্যার চলে যেতেই ইনান ফার্স্ট বেঞ্চে বসে সাথে শাহিদকেও ডেকে এনে পাশে বসায়। তারপর নজরুল স্যারের দিকে মুচকি হাসে আর বলে, কৃষকের ছেলে হতে পারি, গরিব, এমনি খ্যাত হতে পারি, কিন্তু আমি আপনার মতো পিএইচডি ডিগ্রিধারী শিক্ষককেও চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখি। নজরুল স্যার সব শুনে চুপচাপ ক্লাস করাতে মন দেয়।
ইনান নিজেও মন দেয় বইয়ের পাতায়। এদিকে ক্যাম্পাসের মেন গেটের সামনে হকিস্টিক হাতে দাঁড়িয়ে রাগে ফুঁসছে নীলা। এ মাথা ও মাথা পায়চারি করতে করতে বলে, রাহা, আজ এই ভিখারির বাচ্চাকে মেরে হাড্ডি গুড্ডি করে দেব। ওর কত বড় সাহস, আমাকে ভিসি স্যারকে দিয়ে অপমান করিয়ে নেয়। রাহা হাত থেকে হকিস্টিক ফেলে দিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, বান্ধবী, বলেছিলাম কি ওর সাথে ঝামেলা না করাই ভালো, কেননা ওর দখলে আছে ভিসি স্যার। তিনি জানলে আমাদের ছুটি করে দিবে কলেজ থেকে। তাই বলে এমনি এমনি ছেড়ে দেব? 2-4টা আঘাত করবই আমি রাহা, সে তুই যাই বলিস না কেন। ভিখারির বাচ্চাকেও সময় মতো দেখে নিব। বলে কি না আমার বাবাকে কলেজে আনতে, মামার বাড়ির আবদার পেয়েছে। আমার বাবা কি ওদের মতো চাষা যে সারা দিন বাড়িতে মাঠে বসে থাকবে? তাও আঙ্কেলকে নিয়ে আসবি তুই, আচ্ছা করে ভিসিকে ধমকে দেবে, তারপর আর কেউ তোর মুখের ওপর কিছু বলার সাহস পাবে না। ঠিক বলেছিস তুই, কালকেই আমি আব্বুকে নিয়ে আসব। এখন আরেকটু অপেক্ষা কর, শালাকে ভয় দেখিয়ে তবে বাড়ি ফিরব। সকালের অপমান ভুলতে না পেরে আসিফ নজরুল স্যার ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার সময় হকিস্টিক হাতে নীলা, রাহা আর ওর বান্ধবীদের দাঁড়িয়ে থাকতে দেখে তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, এই কি নীলামা, তোমার হাতে হকস্টিক কেন? এই রাহা, তোমার হাতে লাঠি কেন? কেন আবার? স্যার, ওই ভিখারির বাচ্চার কত বড় সাহস আমাদের অপমান করে। ওই ভিখারির বাচ্চার উপরও আমি অনেক রেগে আছি, কিন্তু চেপে যাচ্ছি। একটু আগেই দেখলাম তোমাদের সিনিয়র ভাইদের সাথে গল্প করছে, এমনকি আমাদের নতুন ভিপি সাদিক কায়েমের সাথে বসে কথা বলছে। কি বলছেন স্যার? ওই শিবিরের বাচ্চাদের সাথে বসেছে ফকিরটা? এই কথা তো আবিদ ভাইকে বলতেই হবে। আজ আবিদ ভাই ভিপি হলে ওই ইনানকে আমি খতম করে দিতাম। আসিফ নজরুল স্যার কিছুটা মনমরা হয়ে বলেন, যা বলেছ, আবিদ ছেলেটা মিথ্যা চাপাবাজি না করে সত্যি বলে প্রচারণা করলে জিততই। আমি বিএনপির সমর্থক শিক্ষক ফোরামের সভাপতি হয়ে যেতাম, তখন ওই জামায়াত পস্তি ভিসিকে বলিয়ে দিতাম না। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আবিদ ভাইকে খবর দেই। ওই শালা কলেজে আসতে না আসতেই শিবিরে যোগ দিল। ভালো ছাত্ররা সবসময় শিবিরই করে নীলা, দেখিস না শিবির করার সব ছেলের হাতে রাত দিন বই থাকে। ওরা প্রচুর পড়াশোনা করে বুঝলি, যার কারণে ওদের এত তুখর মেধা। রাহার কথা শুনে নীলা ওর মাথায় খোঁচা মেরে বলে, গাধি চুপ কর, এক্ষুনি চল আবিদ ভাইকে খবর দিতে যাব। মিলারা হকিস্টিক ফেলে চলে যায় জগন্নাথ হলের দিকে, কেননা জগন্নাথ হলে সবচেয়ে বেশি ভোট পাওয়াই আবিদরা ওখানে কাটায় সারাদিন। এদিকে শায়দ ক্লাসরুম থেকে বের হয়ে ইনানকে নিয়ে মধুর ক্যান্টিনের সামনে চলে আসে, যেখানে বসেছিল নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম, সাথে সাধারণ সম্পাদক SM ফরহাদ। শায়দ ওদের সামনে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, এ হলো ইনান, আমাদের রাজশাহী বোর্ডের টপার বয়, আমাদের এখানে ভর্তি হয়েছে। ইনান এত কাছ থেকে সাদিক কায়েমকে দেখে বেশ অবাকই হয়। ওকে আরো অবাক করে দিয়ে সাদিক কায়েম কোলাকুলি করে বলে, তোমাকে আমাদের ক্যাম্পাসে স্বাগতম। হে নবীন পথিক, মন দিয়ে পড়াশোনা করো এবং নিজের নামের আগে টপার শব্দটা যুক্ত রেখো। জি ভাইয়া, আমি আমার বেস্টটা দিব। ভাই, ওর সাথে ওই নীলার ঝামেলা হয়েছে, মেয়েটা ইনানকে র্যাগিং করেছে। যদি আপনি বিষয়টা দেখতেন। আমাদের ক্যাম্পাস হবে র্যাগিং মুক্ত শাহেদ, তুমি চিন্তা করো না, আমরা সব সামলে নিব। তোমার জাস্ট পড়ার টেবিলে বসে মন দিয়ে পড়াশোনা করো, তোমরাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। ওকে ভাইয়া, আসছে। কথাটা বলেই ইনানকে নিয়ে চলে আসে সেখান থেকে। ইনান নিজেও বেশ খানিকটা দূরে এসে বলে, এসব কি সাহেব? আমি কোনো দল করি না, করতেও আগ্রহী নয়, আমাদের তাদের সামনে নিয়ে গেলি। নীলা ছাত্র দলের হেরে যাওয়া ভিপি প্রার্থী আবিদের চামচা, ওরা ওর ওপর হামলা করতে পারে, তাই তোকে শিবিরের কাছে এনে ওদের সতর্ক করলাম। আর ওই তোকে র্যাগিং করবে না। সত্যি বলছিস? না, মিথ্যা পাগল, ওটা কালকেই বসে যাবি। চল বাড়ি যাই, সন্ধ্যা হয়ে এসেছে। ইনানকে নিয়ে শাহেদ ফিরে আসে মেসে। দুজনেই একই মেসে উঠেছে, কিন্তু কেউ কাউকে প্রথম দিন দেখেনি। এদিকে নীলা দৌড়ে গিয়ে দাঁড়ায় আবিদের সামনে। আবিদ নীলার মাথা থেকে পা পর্যন্ত দেখে খিলখিল করে হেসে বলে, আরে নীলবুড়ি, তুমি হঠাৎ?
এই সময়ে ভার্সিটিতে কিছু ফেলেছো নাকি? না ভাইয়া, তবে করব। আজ সকালে একটা ভিখারির বাচ্চা এসেছিল, ওকে কয়েকটা থাপড় দিয়েছিলেন। পরে ও আমাকে ভিসির সামনে অপমান করেছে। ভিসি? ভিসির সাথে ওর কি কাজ? আর ভিসি তো সারাদিন অফিস রুমে বসে তাসবিহ গনে, ও ক্লাসে যাবে কেন? ওই গেহভূত নাকি রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়েছে, তাই তার সাথে পরিচিত করিয়ে দিতে এসেছিল। তখন সুযোগ বুঝে শয়তানটা আমার অপমান করিয়ে নিয়েছে বলে কেঁদে ফেলে নীলা। আবিদ নীলার কাঁধে হাত রেখে বলে, আরে নীলপরি, কেঁদো না। ওই শালাকে আমি কালকে পুরো ক্যাম্পাসের ছেলে মেয়ের সামনে পেটাবো। তোমার বাবাকে বলে রেখো যেন দুটো পুলিশ পাঠিয়ে দেয়। শালাকে চরপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দিব। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ সত্যি, আমার নীলপরির জন্য এইটুকু করতে পারবো। কথাটা বলে আবিদ নীলার গাল টেনে দেয়। যেমনটা ভালো লাগে না রাহার। সে খানিকটা বিরক্তি নিয়ে বলে, কিন্তু ভাইয়া, ওকে তো দেখলাম সাদিক কায়েমের সাথে গল্প করতে। ফরহাদও ছিল। আমাদের কি ওর সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে? আর এমনি ওই ছেলে ফার্স্ট বয়। কি ও শিবিরের লোক হয়ে গিয়েছে? হ্যাঁ, ওরা সবসময় টপার বয়দের ওদের দলে ভেড়ায়, আর ছাত্র দলে সব টোকাইদের দিয়ে ভরা। আমাদের উচিত শিবিরের মতো ভালো স্টুডেন্টকে দলে নিয়ে আসা, তাহলে পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করব। আরে ধুর রাহা, আমাদের পড়াশোনার সময়টা কই? সব সময় বিরোধী দলের বিপক্ষে মিছিল মিটিং করতে হয়। আমাদের দরকার গুন্ডা ক্যাডার। নীলা ওই শয়তানটার ব্যবস্থা পরে হবে, বুঝতেই পারবো। সাদিক রানিং ভিপি, ওর সাথে পাঙ্গা নিব না। ঠিক আছে ভাইয়া, আপনি না পারলে আমি কিছু করব ওকে। দরকার হলে গুন্ডা ভাড়া করে পিটিয়ে নিব আচ্ছা মতো। আমাকে চেনে না, আমি নীলা, ওসি রাশেদ শিকদারের একমাত্র মেয়ে। কথাটা বলে হনহন করে চলে যায় রাহাকে নিয়ে। আর আবিদ গালে হাত দিয়ে নীলার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, নীলপরি, তোর দিমাগ আমি দেখে নিব। তোদের ফার্স্ট ইয়ারের মেয়েদের মধ্যে তোকে আগে বেছে নিয়ে নেব আমি, মনে রাখিস। এই চল রে যাই, গণেশ দাদা ডেকেছে। নীলার পেছন পেছন বেশ খানিকক্ষণ হাঁটার পর রাহা বলে, নীলা, যদি রাগ না করিস একটা কথা বলবো? বল, কি করবি? মেজাজ ভালো নেই। তুই আমার সেই ছোটবেলার বান্ধবী, তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। আবিদ ছেলেটা তোর গালে মজার ছলে হাত দেয়নি, খুব বাজে ইঙ্গিতে হাত দিয়েছে। নীলা বেশ খানিকক্ষণ চুপ করে থেকে গালে হাত দিয়ে বলে, হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। গালটা কেমন জ্বলছে। ওর কাছে আর কখনোই যাস না বান্ধবী। ওদের সাথে থেকে ভার্সিটিতে ঝামেলা করে লাভ নেই। পড়তে এসেছি, পড়া শেষ করে ফিরে যাব। জানিস তো ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে কি নারকীয় কাণ্ড ঘটিয়েছিল। তোর কথাই ঠিক। দেখি বাবাকে বলে। আসলে বাবা বিএনপির সাথে যুক্ত থাকতে বলেছে, এতে নাকি ওর প্রমোশন জলদি হবে। তোর বাবা তো ব্যবহার করছে তৈল মর্দনে, আশা করি তুই বুঝবি। ওই যে তোকে নিতে গাড়ি এসে গিয়েছে, বাসায় যা, আমিও হলে যাব, ক্ষুধা পেয়েছে। ওকে বাই বান্ধবী। কথাটা বলে চলে যায় নীলা। রাহাও ফিরে যায় হোস্টেলে। পরের টেবিলে মন দিয়ে পড়ছে ইনান। পাশে শাহেদ বসে এটা ওটা বলে যাচ্ছে। এতে বেশ বিরক্ত বোধ করল ইনান। শাহেদের দিকে একটা বই এগিয়ে দিয়ে বলে, সাহেদ, এখন সন্ধ্যা, এই সময়টা পড়ার জন্য পারফেক্ট টাইম। তোর পাশে যখন কাউকে পড়তে দেখবি, নিজেও বই নিয়ে বসবি, তাহলে দেখবি পড়ার আসল আনন্দ পাবি। বক বক রেখে পড়াশোনা কর, প্রতিষ্ঠিত হতে হবে আমাদের। ধুর বেটা, সারাদিন ক্লাস করে এসে আবার পড়তে বসবো? তোর বাবাও রিক্সা চালাতে গিয়ে এমনটা ভাবে। সারাদিন রিক্সা চালাইলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় গিয়ে কিন্তু বাসায় যাওয়ার পথে তোর কথা মনে পড়লে বাসায় আর তিনি যান না। বাড়তি আয়ের জন্য চারিদিকে কাকের মতো লোক খুঁজে বেড়ায়। তাহলে তুই কেন পড়বি না? শাহেদ মাথাটা নিচু করে সব কথা শুনে ইনানের ঘর থেকে বের হয়ে যায়। ইনানও ওসবে পাত্তা না দিয়ে পড়াই মন দেয়, কারণ ওর বাবাকে দেওয়া কথা যে রাখতে হবে। খানিকক্ষণ পরে শাহেদ ফিরে আসে ইনানের রুমে, হাতে এক গাদা বই। ইনান এক পলক দেখে টেবিলের পাশে জায়গা করে দেয়। সে চুপচাপ বসে পড়তে শুরু করে। পড়ার এক ফাঁকে বলে, তুই সত্যি বলছিস ইনান? বাবা কখনোই সকালে গিয়ে সন্ধে বাসায় আসেনি, এসেছে গভীর রাতে, আবার আমি ঘুম থেকে ওঠার আগেও চলে গিয়েছে। বাবাদের স্বপ্ন পূরণ করতে হবে সাহেব, যার বিকল্প একমাত্র মন দিয়ে পড়াশোনা করা। পড়তে থাক, স্বপ্ন পূরণ হবে। টানা 4 ঘন্টা পর পর ঘড়ির দিকে তাকে রাত 9:30 বেজে গিয়েছে।
ইনান দ্রুত পকেট থেকে ছোট্ট একটা বাটন ফোন চালু করে কল দেয় ওর বাবাকে। হ্যালো বাবা। বাবজান, কেমন আছিস তুই? ভালো আছে বাবা। মা কি আমার জন্য টেনশন করছে? কিছুক্ষণ পর পর তোর ঘরে গিয়ে কাঁদতেছে, আমি বুঝিলাম কিন্তু বুঝে না। মাকে একটু ফোন দাও তো বাবা, আমি কথা বলি। রহমান সাহেব স্ত্রীর হাতে ফোনটা তুলে দেয়। ইনান ছোট্ট কণ্ঠে বলে, মা তুমি নাকি আমার জন্য কাঁদছো? আমিনা বেগম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলেন, কাঁদবো কেন বাবা, এমনি চোখে কি যেন পড়ছে কাল থেকে, চোখ দিয়া এমনি পানি পড়তেছে। তুমি মিথ্যা বলতে শিখলে না মা। আমি জানি তোমার কাঁদার কারণ, দয়া করে কাঁদবে না, না হলে কিন্তু আমি বাড়ি চলে যাব। না না বাবজান, আমি আর কাঁদবো না, তুই মন দিয়া পড়ালেখা কর। তা বাবা, তুই খাইছিস কিছু? না মা, এখনো খাওয়া হয়নি, পড়াশোনা করে উঠলাম, এখন দেখি বউ কি রান্না করে গেছে। তুমি বাবাকে নিয়ে খাওয়া দাওয়া করো। আচ্ছা নে, তোর বাবার সাথে কথা বল। ইনান বাবা শোন, আমি শুনেছি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক করতে হয়, তুই ওসবে জড়াবি না। তোরে পড়াতে পাঠাইছি, কোনো নেতার তেলবাজি করতে না। হ্যাঁ বাবা, আমিও ওসবে নেই। আজ রাখি বাবজান, তোর মা ডাকছে খাইতে, তুইও খাইয়া ঘুমাই যা। কলটা কেটে যায়। ইনান ফোনটা পকেটে রেখে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো মুছে নিয়ে শাহেদের দিকে তাকায়। শাহেদ ইনানের কাঁধে হাত রেখে বলে, কাঁদিস না ইনান, আমাদের চোখের পানির মূল্য আল্লাহ দেবেন। চল যাই, খেয়ে আসি বুয়ার হাতের পানির শোল। ইনান আর শাহেদ ক্যান্টিনে চলে যায় খাবার আনতে। এদিকে পুলিশ কোয়ার্টারের বিলাসবহুল ফ্ল্যাটের রাজকীয় ডাইনিং টেবিলে বসে আছে নীলা। ওর পাশে বসে আছে ওসি রাশেদ শিকদার। কিচেন থেকে খাবারের বাটিগুলো টেবিল উপর রেখে নীলার আম্মু নীলিফা বেগম স্বামীকে বললেন, এই রাসেলের বাবা, ছেলেটাকে কি বাসায় নিয়ে আসবে না? এভাবে আর কতদিন রাজশাহী রাখবে? রাশেদ শিকদার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, রাসেলের আম্মু, তোমার ছেলে এমনি এমনি ওখানে নেই, ওকে আমার চেয়েও বড় পদের চাকরি করতে হবে, তাই একাডেমিক ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং শেষ হবে 3 বছর পর, এতদিন ওকে ওখানেই থাকতে হবে। তুমি পাষাণ হয়ে গেছো রাসেলের বাবা। এই পুলিশের চাকরি যারাই করে তাদের হৃদয় বলতে কিচ্ছু নেই। মায়ের মন ছেলের জন্য সব সময় কাঁদে। কাঁদতে কাঁদবে, তবে তা আমার নয়। মা নীলা, ভার্সিটিতে কেমন ক্লাস চলছে? তুই ছাত্রদলের সাথে আছিস তো? নীলা মন খারাপ করে বলে, আজ একটা ছেলে আমায় ভিপি স্যারকে দিয়ে অপমান করিয়ে নিয়েছে বাবা। সেই সাথে ভিপি স্যার তোমাকে কাল আমার সাথে ভার্সিটিতে যেতে বলেছে। মেয়ের কথা শুনে রাশেদ শিকদারের চোয়াল শক্ত হয়ে যায়। হাত মুঠো করে বলে, কি এত বড় সাহস ওই বিসির আমার কলেজের টুকরোকে অপমান করে? কালই আমি যাব, দেখবো ওই বিসির কলেজা কত বড়। নীলুফা, খাবার কি প্লেটে দিবে নাকি ঘরে চলে যাব? নীলুফা বেগম স্বামী আর মেয়ের প্লেটে খাবার সার্ভ করতে করতে বলেন, যত রাগ সব তো আজীবন আমার ওপরেই দেখালে। আমার খারাপ লাগে না আর মোটেও, তবে মেয়ের কথায় কাউকে অপমান করতে যেও না। সবটা আগে শোনো, বারবার তো এই মেয়েই কোনো না কোনো শয়তানি করত। চুপ করো তুমি। আমার মেয়ের শত দোষ, এমনকি 7 খুনও মাফ করে দেব, কিন্তু অন্যর একটা ছোট্ট ভুলের জন্য আমি ওকে ফাঁসির দড়িতে না ঝুলিয়ে ছাড়ব না। মানিলা, কাল সকালে বিসির 14 গোষ্ঠীকে আমি দেখে নেব। কথাটা বলে রাশেদ শিকদার না খেয়ে চলে যায়। নীলুফা বেগম কপট রাগী কণ্ঠে মেয়েকে বলেন, শান্তি পেলি তো? সারা দিন পর একটু খেতে বসেছিল, তাও খেতে দিলি না। এখন নিজে গেল, আমি নামাজ পড়তে গেলাম। কথাটা বলে নীলুফা বেগম নামাজে ঘরে চলে যান। আর নীলা রাগার হতাশ হয়ে না খেয়েই চলে যায় রুমে। পরের দিন সকাল হতে 2 গাড়ি পুলিশকে নিয়ে রাশেদ শিকদার মেয়ের ভার্সিটিতে প্রবেশ করতে নিবে, অমনি বাধা দেয় গার্ড। কোনোভাবেই গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে না পেরে বাধ্য হয়ে মেয়ের হাত ধরে রাগে গজগজ করতে করতে ভিসি রুমে প্রবেশ করেন তিনি। ভিসি সাহেব পুলিশের পোশাকধারী লোককে দেখে বলেন, ক্যাম্পাসে আপনি ঢুকলেন কিভাবে? কে অনুমতি দিল আপনাকে আমার রুমে আসার? রাশেদ শিকদার কিছু বলতে যাবে তার আগে নীলা বলে, স্যার, ইনি আমার বাবা রাশেদ শিকদার। আপনি তো ডেকেছিলেন গতকাল। ও হ্যাঁ, মনে পড়েছে, বসুন শিকদার সাহেব। রাশেদ শিকদার গম্ভীর কণ্ঠে বলেন, আমি বসতে আসিনি,
আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি। আমার মেয়েকে আর কোনদিন যদি আপনি কোনো কারণে কথা শোনান, তবে আপনাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। ভিসি সাহেব এক পলক নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, আমি শুনেছিলাম পুলিশের চাকরি করা লোকদের মাথায় ব্রেন থাকে না, তার হয় সরকারের কেনা গোলাম। এতদিন কথাটা শোনা থাকলেও আজ আপনাকে দেখে বুঝলাম এটাই সত্যি। নীলা, তোমার বাবাকে বলছো তুমি কি করেছিলে ক্যাম্পাসে এবং ক্লাসে? ভিসি সাহেব, মুখ সামনে কথা বলুন। আমার মেয়ের হাজার দোষ আমি মাফ করে দিই, আপনিও দিবেন। ঠিক আছে, মাফ করে দেওয়ার আগে আইজিবিকে জানাবো, সেই সাথে প্রধান উপদেষ্টাকেও। নীলা, তোমার ব্রেনলেস বাবাকে নিয়ে এই মুহূর্তে আমার অফিস রুম থেকে বের না হলে আমি আর্মিকে ফোন দিতে বাধ্য হব। আর তোমাকেও লাস্ট ওয়ার্নিং দিলাম, কখনোই আর অন্য শিক্ষার্থীকে র্যাগিং করার সাহস করবে না। গেট আউট অফ মাই রুম। নীলা ওর বাবাকে নিয়ে বেরিয়ে চলে যায়। ভিসি সাহেবও নিজের কাজে মন দেন। রাশেদ শিকদার ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত রেখে বলেন, মা নীলা, তোর মাথায় হাত রেখে আমি কসম করছি এই বিসিকে আমি দেখে নেব। এখন আসছি, তুই ক্লাসে চলে যা। নীলা ওর বাবাকে বিদায় দিয়ে চুপচাপ ক্লাসে গিয়ে নিজের সিটে বসতেই রাহা বলে ওঠে, কিরে, আঙ্কেলকে এনে ভিসিকে সাহায্য করেছিস? নীলা মুখটা মলিন করে বলে, না রাহা, উল্টো ভেবে স্যার বাবাকেও অপমান করে বের করে দিয়েছে। এই শালা জামায়াতপন্থী ভুসিকে কি যে করব আমি, ওকে তো। নীলাকে বাকিটা বলতে না দিই রাহা নীলার কাঁধে হাত রেখে বলে, নীলা, জামায়াত শিবিরে সব ট্যাগ দিত চগে ছাত্রলীগ, এখন দেয় ছাত্রদল। মন দিয়ে তোকে একটা কথা বলি, সব বাদ দে, মন দিয়ে পড়াশোনা কর। আমরা মেয়ে, কোনো নেতার লালসার বস্তু নয়। ক্লাসে মন দে। নীলা রাহার কথাগুলো শুনে ক্লাসে মন দেয়। তবে ইনানকে সামনের বেঞ্চে বসে থাকতে দেখে ওর খুবই হিংসা হয়। নীলার মতো আসিফ নজরুল স্যারও হিংসার সাথে চাপাড়া কাজ করে, যার বহিঃপ্রকাশ করে কিছুক্ষণ পরপরই ইনানকে কঠিন কঠিন প্রশ্ন করে। ইনান নিজেও নজরুল স্যারকে সবগুলোর উত্তর এমনভাবে দিতে থাকে যেন কেউ তার গালে সপাটে থাপ্পড় দিচ্ছে। ইনানের বসে থাকা শায়দ মনে মনে হাসে আর বলে, যতই কিছু করুন স্যার, ইনানকে দমাতে পারবেন না। ইনান ছেলেটা আপনার চেয়েও ফাস্ট। একে একে সবগুলো ক্লাস শেষ করে ইনান বের হয় ক্লাস থেকে। অমনি নীলা হকি স্টিক হাতে গিয়ে দাঁড়ায় ওর সামনে। ইনান এক পলক নীলাকে দেখে চোখটা নামিয়ে নিয়ে বলে, এই কি, তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন, তাও আবার হকি স্টিক হাতে? কুত্তা পেটাবো বলেই তো সামনে এসে দাঁড়িয়েছি। তোর কারণে আজ আমার বাবাকেও 36 পৃষ্ঠার সিভিওয়ালা ভিসি অপমান করেছে। তোর হাড্ডি ভেঙে ঘরে ফেলে রাখবো। কথাটা বলে নীলা হকি স্টিক দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে ইনানের পায়ে। আঘাতটা এত জোরে ছিল যে এক আঘাতেই ইনান মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা শাহেদ দ্রুত ইনানকে ধাক্কা দিয়ে ডাকতে থাকে, ইনান, ইনানা বন্ধু, চোখ খোল। ইনান, কোথায় আসো, জলদি এগিয়ে এসো। ওসি রাশেদ শিকদারের মেয়ে আমার বন্ধুকে খুন করে ফেলেছে। রাহা পরিস্থিতির বেগতিক দেখে দ্রুত নীলাকে বলে, নীলা রে বোন, চল পালাই। তুই কি সর্বনাশ করলি? ছেলেটা মরে গেলে আমাদের ফাঁসি হবে। কথাটা বলার পরপরই রাহা নীলার হাত ধরে ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। নীলাদের চলে যাওয়া দেখে শায়দ ইনানের কানে ফিস ফিস করে বলে, ইনান, উঠে পড়ে, এখন নীলা পালিয়ে গিয়েছে। ইনান মাটি থেকে উঠে ময়লা পরিষ্কার করতে করতে শাহেদকে বলে, হালা, তুই ওভার অ্যাক্টিং এক করে ফেলছিস। পায়ে আঘাত করলে কেউ মরে যায় নাকি? হা হা হা, ওটা বলেছি বলেই তো নীলা ভেঙে গেল। তবে তোর ওপর রাগ করেছি আমি, শালা একটা মেয়ের হাতে মায়ের খেলি। ইনান শাহেদের কাঁধে হাত দিয়ে হাঁটতে হাঁটতে বলে, মেয়েটা ভিসি স্যার অপমান করার পর থেকে আমাকে শত্রু হিসেবে ধরে নিয়েছে। রাত দিন 24 ঘন্টা মেয়েটা আমার ক্ষতি চাচ্ছিল, তাই তো আমি ওকে সুযোগ দিলাম আঘাত করতে। এতেও কিছুটা স্বাভাবিক হবে, আর ভয়ে ভয়ে থাকবে কখন না আমি পাল্টা আঘাত করি। তুই কি করবি, পাল্টা আঘাত? পাগল পেয়েছিস আমায়? ছোটবেলায় খেলতে গিয়ে কাউকে আমি মেরে পালিয়ে গেলে ওদের বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পেতাম, কখন না ও আমায় আঘাত করে। তেমনি এই দেমাগি মেয়েটাকেও ভয়ের ওপর রাখবো। এখন চল হোস্টেলে যাই, সিঙ্গারা খাবো। তুই একটা জিনিস বন্ধু, আমি হলে তোর সঙ্গে সঙ্গে বিরিয়ানি দিতাম, যা হওয়ার তো হতো। তোর মতো
পলিটিক্যাল ব্রেন আমার থাকলে আমিও টপার বয় হতাম। চিন্তা চিন্তা নেই, জানিস তো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। দুজন গল্প করতে করতে ক্যান্টিনের দিকে চলে যায়। এদিকে নীলা রাহার সঙ্গে পালিয়ে চলে আসে, একটা পার্কের বেঞ্চে বসে। রাহার চোখে মুখে আতঙ্ক আর নীলার কপালে চিন্তার ছাপ। রাহা থক থক করে এক বোতল পানি খেয়ে নীলাকে বলে, বান্ধবী রে, আমি শুনেছিলাম মানুষ মারার পর খুনি ঢকঢক করে 2-3 বোতল পানি খেয়ে ফেলে। আমি খুন করিনি, তাই 1 বোতলের বেশি খেতে পারলাম না। তুই পানি খাবি? চুপ গাধি, আরে পায়ে আঘাত করলে কেউ মরে যায় নাকি? রাহা মাথা চুলকিয়ে বলে, হ্যাঁ তাও তো কথা। তুই আঘাত করলি পায়ে, কিন্তু বেচারার মাথা চেপে ধরে শুয়ে পড়লো কেন? নীলা ভুরু কুচকে কয়েক ঢোক পানি খেয়ে বলে, এই কেনটাকে খুঁজে বের করতে হবে। ওই শয়তান দুটোর পেছনে গোয়েন্দা লাগিয়ে দেব। গোয়েন্দা? ক্যাম্পাসে গোয়েন্দা পাবি কোথায়? কেন, ওই যে বাদাম বিক্রি করা রাফি ছেলেটা আছে না, ওকেই গোয়েন্দা বানিয়ে দিব। চল চল, আজ আর ক্যাম্পাসের চারিদিকে যাব না, একটু ঘুরে আসি হাতির ঝিল থেকে। শালা কেন যে ওই শয়তানের সাথে লাগতে গেলাম। ক্যান্টিনে আইস করে খেয়ে মেসে ফিরে আসে ইনান আর শাহেদ। ইনানের পায়ে বেশ ব্যথা, যা বলেনি শাহেদকে, কিন্তু এখন ব্যথাটা বেশি হয় শাহেদকে ডেকে বলে, শাহেদ, আর যাই বলিস, মেয়েটার শরীর শক্তি আছে, মানতেই হবে। বেশ ব্যথা করছে, একটু তেল মালিশ করে দিবি? ধূপ বেটা, আমি ছেলে মানুষ, ওসব পারি না। তবুও তুই যখন বলছিস দেবনি, এক সময়, এখন টাকা দে, ওষুধ কিনে আনে। ইনান মানিব্যাগ থেকে দুটো কর করে 100 টাকার নোট দিয়ে বলে, নে ধর, টাকা বেঁচে গেলে সিঙ্গারা কিনে আনিস, আমি ঘুমাই গেলে একা খাবি না। শাহেদ চলে যায়। ইনান মানিব্যাগে থাকা টাকাগুলো রাখে। 1320 টাকা আছে, এটা দিয়ে সারা মাস চলতে হবে। পকেট থেকে ফোনটা বের করে কল দেয় ওর বাবাকে। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, বল। কি করছো তুমি? জমিতে সার দিলাম বাবা, এবার খুব ভালো ফসল হইব। ঠিক করেছি, 1 মণ চালের পেলাম বানিয়ে সবগুলো মসজিদে দিয়ে তোর জন্য দোয়া চাবো। সে ঠিক আছে, আমাকে দেখে রাখো, আর নিজে মাঠে যাওয়ার সময় জুতা পরে যাবে। চাষা হতে হলে খালি পায়ে জমিতে যাইতে হয় বাপ, তুই ওইসব বুঝবি না। তোরে বড় অফিসার হইতে হইব, মন দিয়ে পড়াশোনা কর। তোর মায়ের জন্য আমি আছি, তোর চিন্তা নাই। ঠিক আছে বাবা, রাখছি। কলটা কেটে দিয়ে ইনান চুপচাপ বসে থাকে, পাটা বেশ ফুলে গিয়েছে। এমন সময় শাহেদ ফিরে আসে ওষুধ আর সিঙ্গারা নিয়ে। ডক্টর পুলিশে গরম পানির শ্যাক দিতেন, আর এই ব্যথার ওষুধ খেতে তোকে কাল কলেজ যাওয়া লাগবে না। এই ওষুধ ওর টাকায় আমি ওই নীলা থেকে সুদে আসলে তুইলে নিব। তাতে নিবই, বাবার ঘাম ঝরানোর টাকা হুদাই খবর করতে কষ্ট লাগে। শোন, কাল কলেজে গিয়ে নীলার আশেপাশে ঘুর করবি, কিন্তু কিচ্ছু বলবি না। ও নিজে এসে তোকে আমার কথা জিজ্ঞেস করবে। তখন কি বলবো? বলবি পা ভেঙে গেছে, অপারেশন করতে হয়েছে, খরচ হয়েছে অনেক টাকা, সেগুলো যেন সে দেয়, না হলে মামলা করব। হি হি হি, ওকে দোস্ত, এখন ওষুধটা খেয়ে নে, কাল দেখে নিব নীলাকে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রাশেদ শিকদার আর নিকা। এমন সময় নীলুফা বেগম চায়ের কাপ এনে টি টেবিলের উপর রেখে বাবা মেয়ের দিকে তাকিয়ে বলেন, আজ বাবা মেয়ের মুড অফ কেন? দুজনেই মনে হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত। রাশেদ শিকদার টেবিলের উপর থেকে চায়ের কাপটা নিয়ে ছোট একটা চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, তুমি আর কথা বলো না নীলুফা। চায়ের কাপে চিনি দিলে ভুলে গেলেও সুযোগ পেলেই আমাদের বাবা মাকে কাঠি করতে বলো না। নীলুফা বেগম স্বামী বড় বড় মুস্টেনে দিয়ে বলেন, আমি ইচ্ছে করেই চিনি দেইনি। দিন দিন ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তা কি জানো? জানবে কি করে, সব তো আমিই খেয়াল রাখি। আজ থেকে চায়ে চিনি সম্পূর্ণ বন্ধ। এই নীলা, কলেজ থেকে এসে পড়তে বসিসনি কেন তুই? পড়াশোনায় কি মন নেই? প্লিজ আম্মু, আজ অন্তত বকা দিও না। কলেজে ভীষণ ঝামেলা হয়েছে, আমাকে আর বাবাকে ওই ভিসির বাচ্চা অপমান করেছে, তাও সামান্য এক ভিখারির বাচ্চার জন্য। নীলুফা বেগম ঠাস ঠাস করে মেয়ের গালে থাপ্পড় মেরে রাগী কণ্ঠে বলেন, তুই এত বড় বেয়াদব হয়ে গিয়েছিস নীলা। তুই কোন জমিদারের নাতনি রে? তোর বাবাও ছিল সামান্য এক মুদি দোকানদারের সন্তান। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। সময় আছে,
নিজেকে শুধরে নে। নীলুফা, মেয়েকে হাত তুলছো কেন? ও তো ঠিকই বলেছে, আমাদের অপমান করার সাহস পায় কই ওই বিসি? চেনে আমাকে? তোমরাও সাহস পাও কোথায় একটা গরিব ঘরের ছেলেকে ভিখারি বলার? রাহা আমাকে সবই বলেছে। ওই ছেলে রাজশাহী বোর্ডের ফার্স্ট বয়। তোমার মেয়ে কোনো চুনোপুটি, টেনে টুনে পাশ করা সুন্দরী উইথ নো ব্রেইন। আম্মু তুমি আমায়। নীলাকে বাকি কথা বলতে না দিয়ে নীলোফার বেগম ঠাস করে আরেকটা থাপ্পড় মেরে বলেন, চুপ, একদম চুপ। আর একটা টু সাউন্ড করলে তোকে মেরে ফেলবো। বয়স মাত্র 19, এখনই এত বেয়াদব হয়েছিস? এখন থেকে তোর চামড়া তুলবো আমি। রাশেদ শিকদার স্ত্রীর মেজাজ ভালো না দেখে চাটা এক ঢোকে গিলে দ্রুত সরে পড়েন। নীলোফার বেগম ও নীলার কান টেনে বলেন, জলদি গিয়ে বই নিয়ে আসবি, আজ আমি তোকে পড়াবো। মাস্টার্স পাশ করেও আমি গৃহিণী তোদের ভাই বোনের জন্য। মাথা আমার গরম করবি না, তোকে এখন থেকেই শিক্ষা দিতে হবে। মায়ের হাতে এতগুলো থাপ্পড় খেয়ে কথা বলার সাহস করে না আর নীলা। জলদি গিয়ে বই নিয়ে এসে পড়তে বসে। এমনি এসএসসি রেজাল্ট খারাপ হয় ডালঘুটনি দিয়ে ভীষণ মেরেছিল। নীলুফা বেগম মেয়েকে পড়তে বসিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, ইরান ছেলেটাকে শুধু শুধু মেয়ে ঠিক করিসনি নীলা। ওর বাবা মা হয়তো গরিব, কিন্তু মেধাবী। তুই ওর সঙ্গে বন্ধুত্ব করলে জীবনে উন্নতি করতে পারবি। মূর্খদের সঙ্গে থেকে যেমন মূর্খ হয়, বুদ্ধিমানদের সাথে থাকলে তেমন বুদ্ধিমান হওয়া যায়। বেশ করেছি মেরে, কুত্তার জন্য আমাদের অপমান করেছে। না জানি এতক্ষণে মরে ভূত হয়ে গিয়েছে কিনা। তাহলে তোর ফাঁসি কনফার্ম। আগামীকাল গিয়ে আগে ছেলেটার খোঁজ নিবি, এটা আমার আদেশ। কেননা তুই আগে আঘাত করেছিস, পাল্টা আঘাত খুব ভয়ঙ্কর। ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে। পরের দিন সকাল হতেই ইনান পায়ে একটা নকল ব্যান্ডেজ লাগিয়ে নিয়ে শুয়ে পড়ে। শাহেদ মিটিমিটি হেসে বলে, ভাই তোর মতলব কি বলতো? এমনভাবে টাকা খরচ করছিস, নকল প্লাস্টার করতে 400 টাকা খরচ করলি। ওই যে আমার ক্যাম্পাসে রাফি ছেলেটা আছে না, ওর বাবা অসুস্থ, অপারেশন করতে হবে শুনেছি, অনেক টাকার দরকার। নীলারা বড় লোক, ওর থেকে কিছু নিতে পারলে রাফির বাবা হয়তো বেঁচে যাবে। সত্যিটা বলে নিলেই তো হয়। পাগল, আমি মানুষ চিনি, ঠেকাই না পড়লে 1 পয়সাও খরচ করে না ওরা। সেই সাথে গরিবরা তাদের 2 চোখের বিষ। যাই হোক, তুই যা, কলেজ তোর, এত ভাবতে হবে না। শাহেদ কলেজে চলে যায় আর ইনান আয়েশ করে বিছানায় শুয়ে পড়ে। আজ শরীরটা বেশ খারাপ, ঘুমিয়ে নিলে মন্দ হয় না। নীলা কলেজে এসেই ক্লাস থেকে শুরু করে সারাটা কলেজ ক্যাম্পাস খুঁজেও ইনানের দেখা না পেয়ে হতাশ হয়ে রাহাকে বলে, এই কি রে রাহা, ওই মারা গেল না তো সত্যি সত্যি? বাজে কথা বলিস না, আল্লাহ ছেলেটাকে উত্তম হায়াত দান করুক। এই ওই দেখ, ছেলেটার বন্ধু শাহেদ আসছে, চল চল ওকে গিয়ে ধরি। নীলা আর রাহা এক দৌড়ে শাহেদের সামনে গিয়ে ওকে ঘিরে ধরতে শাহেদ কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তো তোমরা আমায় ঘিরে ধরলে কেন? ছেড়ে দাও, আমি ক্লাসে যাব। চুপ, আগে বল তোর বন্ধু ইনানের কি হলো? ও বেঁচে আছে না উপরে চলে গেছে? কোনো রকমে পেশে আসে, পায়ের হাড্ডি 2 টুকরো হয়ে গিয়েছে। আমি মানছি আমরা গরিব, আপনার তো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমনটা করলেন? চুপ, বড় বড় কথা বলবি না। ডাক্তার কি বলেছে? অপারেশন করাতে হবে, $1,00,000 টাকা লাগবে, না হলে পা কেটে ফেলতে হবে। আমি আপনার নামে মামলা করব। শাহেদ ভাই প্লিজ এমন করো না, নীলা রাগের মাথায় করে ফেলেছে। চিকিৎসার টাকা ওই দেবে। নীলা বান্ধবী, টাকা দিবি তো? টাকা নিলে আর মামলা করবি না তো? না, তোদের মতো গরিবকে আমি বিশ্বাস করি না। তোরা এই গরিব কার্ড ব্যবহার করে লোক ঠকাস। চল, আমি দেখব তোর বন্ধুকে, তারপর টাকা দিব। চলুন। ঘুমন্ত অবস্থায় নীলা ইনানকে দেখে চমকে ওঠে। শ্যামবর্ণের ছেলেরাও যে এতটা মায়ে ভরপুর হয় তা ইনানকে না দেখলে বুঝতেই পারত না নীলা। বুঝবেই বা কি করে? কোনোদিন এমন ঘুমন্ত রাজপুত্রকে সে কখনো দেখেনি। নীলাকে পলকহীন চেয়ে ইনানের দিকে তাকিয়ে থাকতে দেখে রাহা কিছুটা কেসে ওঠে, বলে, এই নীলা, কোথায় হারিয়ে গেলি? রাহার ডেকে হুঁশ ফিরে আসে নীলার। খানিকটা লজ্জা পেয়ে পায়ের দিকে তাকায়।
প্লাস্টার করা, বেশ খারাপ লাগে ওর। বুকের বাঁ পাশে হালকা চিনচিনে ব্যথা অনুভব করে আফসোস করে বলে, তোর শুধু শুধু মাথা গরম করে এমন ছেলেকে মারতে গিয়েছিলাম যে কে জানে, এই শাহেদ না কি যেন নাম। তুই আমার সাথে বাসায় যাবি, আমাকে বলবি আমি দেখা করেছি ইনানের সাথে, না হয় বাড়িতে ঢুকতে দিবে না আমায়। তাহলে তোরা যা, আমি এখানে একটু বসি। ছেলেটাকে এই অবস্থায় দেখে বেশ খারাপ লাগছে আমার। হ্যাঁ থাকুন, আমি ঘুরে আসি। বলা চাই না নীলা আবার কোনো গুন্ডা এনে তুলে নিয়ে যায়। নীলা রাগী কণ্ঠে বলে, চুপ, বাজে কথা বলবি না, না হলে তোকেও পিটিয়ে শুয়ে রাখবো তোর বন্ধুর পাশে। পুলিশ কোয়ার্টারের আলিশান ফ্ল্যাটে নীলা শাহিদকে নিয়ে ঢুকতে নীলুফা বেগম এগিয়ে আসেন। মাকে দেখে নীলা বলে, এই যে আম্মু, তোমার কথা মতো ওই ছেলের সাথে দেখা করেছি, আর প্রমাণ হিসেবে ওর বন্ধুকে নিয়ে এনেছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি নীলার সহপাঠী, আমায় আন্টি বলে ডেকো। যাই হোক, একটু বসো, আমি নাস্তা আনছি। ও নাস্তা খেতে আসেনি, টাকা নিতে এসেছে। ওর বন্ধুর হাড্ডি ভেঙে গেছে, অপারেশন করতে হবে, আমি টাকা আনি। এই, তুই কিছু স্পর্শ করবি না। কথাটা বলে নীলা চলে যেতেই নীলুফা বেগম বলে, নীলা কি বললো এটা বাবা? ছেলেটার অপারেশন করা লাগবে? শাহিদ মাথা নিচু করে বলে, আপনি আমার গুরুজন আন্টি, আপনাকে মিথ্যা বলবো না। আসলে ইনান সুস্থ আছে, টাকাটা আমাদের ক্যাম্পাসের এক ছোট ভাইয়ের বাবার জন্য দরকার। তার অপারেশন হবে, গরিব ওরা, অপারেশন না করালে বাঁচবে না, তাই ইনান এমন করেছে। আমাদের ক্ষমা করে দিন আন্টি। না না, ভুল কিছু করনি তোমরা। আসলে নীলাকে বললে কখনোই টাকা দিত না। যাই হোক, সত্য বলার জন্য ধন্যবাদ। আমি নীলাকে বলবো না, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। নীলুফা বেগম চলে যান আর শাহিদ হা করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবে, আন্টি কত ভালো, অথচ তার মেয়ে পুরোই উল্টো। একটু পর নীলা 500 টাকার দুটো বান্ডিল এনে শাহিদের সামনে ছুঁড়ে মেরে বলে, আম্মু আসার আগে বের হয়ে যাবি, তোকে আর দেখতে চাই না। আমার 1 মাসের কসমেটিক্সের খরচ তোকে দিয়ে দিলাম, যা ভাগ। শাহিদ টাকাটা নিয়ে বের হয়ে ফ্ল্যাট থেকে আর পাগলের মতো দৌড়ে সদর হসপিটালে যেতেই 13 বছরের রাফি ছুটে এসে জড়িয়ে ধরে শাহিদকে। শাহিদ ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এসে গিয়েছি রে ভাই, টাকা রেডি, অপারেশন হবে তোর বাবার, আমরা সুস্থ হয়ে উঠবে, তুইও স্কুলে যাবে। রাফি কিছু বলে না, শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কিছুদিনের পরিচয় আপন করে নেওয়া বড় ভাইকে শাহিদ টাকাগুলো কাউন্টারে জমা দিয়ে দেয়। খানিকক্ষণ পর ইনান নিজেও হসপিটালে আসে। শাহিদ ইনানের দিকে তাকিয়ে বলে, এত দেরি করলি কেন? আর বলিস না, রাহা মেয়েটা এমন ছিচকাদু নিয়ে কি বলবো। আমার পা ভাঙা দেখে কতবার যে ক্ষমা চাইলো। ও সব বাদ দে, টাকা জমা দিয়েছিস? হ্যাঁ, 80,000 নিল, বাকি 20,000 আমার কাছে আসে। অপারেশন শেষ হলে রফিকের আব্বুকে দিয়ে সংসার চালানোর জন্য। ভালো করেছিস, চল চেয়ারে বসি। সারাদিন হসপিটালে কাটিয়ে রাফির আম্মু ভাত নিয়ে হসপিটালে আসলে ইনানরা ফিরে আসে। আসার সময় টাকাটাও দিয়ে দেয়। টানা 4 দিন কলেজে না গিয়ে রাফির বাবার খোঁজ খবর নেই ওরা দুজন। 5 দিন কলেজ থেকে ফোন আসায় কলেজে আসতে বাধ্য হয়। কলেজের পেছনে গেট দিয়ে চোরের মতো দুজন প্রবেশ করে ক্লাসে যেতে নিবে, অমনি কেউ একজন ওদের সামনে এসে দাঁড়ায়। ইনান মাথা তুলে তাকাতেই ভয় পেয়ে যায়, কেননা নীলাসহ ওর পুরো গ্যাং দাঁড়িয়েছিল। ইনান কিছু বলতে যাবে, তার আগে নীলা ইনানের টি শার্টের কলার টেনে ধরে চিৎকার করে বলে, ভিখারির বাচ্চা, আমাকে মিথ্যে বলে 1 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিস। এই কারণে তোদের মতো গরিবকে আমি বিশ্বাস করি না। তোরা লেবাসধারী ভণ্ড জানোয়ার। আজ সত্যি সত্যি তোকে আমি পঙ্গু বানিয়ে দেব, কুলাঙ্গারের সন্তান। কথাটা বলে নীলা ইনানকে মারতে নিবে, অমনি ইনান ঠাস ঠাস করে নীলার গালে থাপ্পড় মেরে বলে, চুপ, তোর বড় লোকদের আমি নিজেও ঘৃণা করি। তোকে যদি বলতাম একজন অসহায় লোকের অপারেশন করতে হবে, তুই টাকা দিতি? জীবনেও দিতি না। তাই তোকে ভয় দিয়ে টাকা নিয়ে দিয়েছি। কাকে দিয়েছি জানিস? জানবি কি করে? তোরা বড় লোকের সন্তান। চল, আজ তোকে দেখাবো কাকে টাকা দিয়েছি। শাহেদ, আমি একে নিয়ে হসপিটালে গেলাম, দেখে আনি কাকে টাকা দিয়েছি। কথাটা বলে ইনান নীলাকে টানতে টানতে নিয়ে আসে হসপিটালে। নীলা গালে থাপ্পড় খেয়ে চুপ হয়ে গিয়েছে। ও ভাবতে পারেনি ইনান ওর গায়ে হাত দেবে।
রাগ করা যেন ও ভুলে গিয়েছে। এদিকে ইনানকে দেখেই ছোট্ট রাফি এক ছুটে আসে। ইনান নীলার হাত ছেড়ে দিয়ে রাফিকে কোলে তুলে নিয়ে বলে, ভাই তোর বাবা কেমন আছে এখন? ভালো ভাইয়া, ডাক্তার কইছে আর 5 দিন পরে বাড়ি যাইতে পারো আব্বারে নিয়া। রাফিকে হসপিটালে দেখে নীলা অবাক হয়ে বলে, এই রাফি, তুই হাসপাতালে কেন? আর ক্যাম্পাসে ঝালমুড়ি বিক্রি করতে যাস না কেন? আপা, আমার আব্বার অপারেশন হয়েছে, তাই যাই নাই। ইনান রাফির এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, তোর আব্বার অপারেশনের সব টাকা এই নীলা দিয়েছে, ওকে ধন্যবাদ দে। রাফি ইনানের কোল থেকে নেমে নীলাকে হতবাক করে দিয়ে নীলার দুপা ধরে বলে, আপা, তোরে কি বলবো আমি জানি না। আমার আব্বার অপারেশনের টাকা দিছো তুমি, তোমার থেকে আর আমি জালমুড়ির টাকা নিব না। আস্তে আস্তে সব টাকা শোধ কইরা দিব। নীলার কেন যেন কান্না পায়। দুহাতে পিচ্ছি রাফিকে টেনে তুলে বলে, ধুর পাগল, ও টাকা আমি তোকে এমনিই দিয়েছি, ফেরত দিতে হবে না। যা তুই তোর বাবার কাছে, আমিও যাই, ক্লাসে আছে। রাফি চলে যেতেই ইনান নিজেও হুট করে নীলার পা চেপে ধরে বলে, ম্যাম আমাকেও ক্ষমা করে দিন, আমি আপনাকে থাপ্পড় মারতে চাইনি, আমাকে দয়া করে আর মারবেন না। আমার বাবা মার অনেক আশা, আমি বড় অফিসার হব, দয়া করে আমায় মাফ করে দিন। নীলা গম্ভীর কণ্ঠে বলে, তোকে প্রচুর পিটতাম, তবে এখন আর ইচ্ছে নেই, বরং তোকে ধন্যবাদ আমার টাকাগুলো ভালো কাজে ব্যবহারের জন্য। চল এখন কলেজে যাই, আর এসব কাউকে বলবি না। ঠিক আছে। ইনান নীলাকে নিয়ে একই রিকশায় কলেজে ফিরে আসে। ভাড়াটা নীলাই দিয়ে হনন করে চলে যায় ক্লাসে। ইনান নিজেও ক্লাসে যেতে নিবে এমন সময় ছাত্র দলের আবিদ সহ কয়েকজন ঘিরে ধরে ইনানকে। ইনান বার কয়েক সবার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে যেতে নিবে, অমনি আবিদ ইনানের কাঁধে হাত রেখে বলে, শিবির করিস বলে ভেবে নিবি না ক্যাম্পাসে আমাদের পাওয়ার নেই। ভুলেও আর নীলার আশেপাশে ঘুরবি না, যদি ঘুরিস তবে তোর কলিজা আমি টেনে খুলে নিব। ইনান কথা না বাড়িয়ে ওদের পাশ কেটে চলে আসে ক্লাসে। আর সামনের বেঞ্চে বসতে গিয়ে দেখে নীলা বসে আছে, আর সবার পেছনে বসে আছে শাহেদ আর রাহা। দুজন একদম গল্পে মজে গিয়েছে। উপায় না পেয়ে নীলার পাশে বসতে নিলেই নীলা বলে, ওই তুই এখানে কেন বসছিস? পেছনে তাকিয়ে দেখুন আপনার বান্ধবী আর আপনার বন্ধু কেমন জোড়া লেগে গিয়েছে, ওদের ডিস্টার্ব করার কি দরকার, গল্প করুক। তোকে দেখলেই কেন যেন আমার মাথা গরম হয়ে যায়। এটা কেন হয় বলতো? কারণটা আমি নিজেও জানি না। এই দেখেন না, এক পলক তাকাতে ইচ্ছা করে চেয়ে থাকি আজীবন। কি সুন্দর আপনার টানা টানা চোখ, ঠোঁটের কোণে ছোট্ট একটা কাউতির, সাথে গোলাপি রাঙা ঠোঁট। আপনাকে এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। নীলা ইনানের কথা শুনে ওর মাথায় গাঁটটা মেরে মুখ ফসকেই বলে বসে, আর তুইও কত সুন্দর না? সেই দিন ঘুমন্ত অবস্থায় তোর মায়া ভরা মুখটা দেখেছিলাম, আর তোর চোখ দুটো দেখলাম, একদম কালো কাঁচের টুকরোর মতো মনে হচ্ছে চোখ দুটো। ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসি, আর হেলোমেলো চুলে একদম পারফেক্ট হিরো বললেও ভুল হবে। ইনান নীলার কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। নীলাও ঘোরের বসে কথাগুলো বলে ইনানের দিকে তাকাতেই চমকে ওঠে। দ্রুত নিজের মুখটা চেপে ধরে লজ্জায় অন্যদিকে তাকায়। ইনান নিজেও আর কথা না বাড়িয়ে স্যারের আগমনের অপেক্ষায় বসে থাকে। খানিকক্ষণ পর আসিফ নজরুল স্যার আসেন, হাতে অনেকগুলো ফাইল। তিনি কোনো কথা না বলে প্রতি বেঞ্চে একটা করে ফাইল দিয়ে সবশেষে ইনান আর নীলার বেঞ্চে এসে অদ্ভুত চাহনিতে তাকিয়ে ফাইল রেখে সামনে কি বলে, শোনো সবাই, তোমাদের গ্রুপ স্টাডি করতে হবে। সবাইকে নির্ধারিত কাজ দিয়েছি। আজ প্রতিটা বেঞ্চে যে যার সাথে বসে আছো, যার সঙ্গে কাজ কমপ্লিট করবে এটাই তোমাদের ফাইনাল ইয়ারের 5 নম্বর নিশ্চিত করবে। কথাটা বলে তিনি চলে যান। ইনান নীলার দিকে তাকায়। নীলাও ইনানের দিকে তাকাতেই চোখাচোখি হয়। ইনান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যাঁ আপনি কি আমার সঙ্গে স্টাডি করবেন? না করে উপায় কি? চল বের হই, ক্লাসে বসতে ভালো লাগছে না। ওদিকে শাহেদ ও রাহাকে নিয়ে চলে যায়। দুজনে যে এত তাড়াতাড়ি একে অপরকে পটিয়ে নিবে ভাবতেই পারে না। ইনান আর নীলা টানা 1 মাস প্র্যাকটিক্যাল করার পর ইনান নীলার খুব ক্লোজ হয়ে গিয়েছে। আপনি থেকে প্রথমে তুমি, শেষে তুইতে চলে এসেছে।
কলেজ ক্যাম্পাসের বট গাছের নিচে দাঁড়িয়ে আছে ইনান আর নীলা। দূরে দাঁড়িয়ে শাহেদ আর রাহা প্রেম করছে। ইনান ওদের কাহিনী দেখে মুচকি হেসে নীলাকে বলে, অন্যের ভালোবাসা দেখতে বেশ ভালোই লাগে। কি বলিস নীলা? নীলা মনমরা হয়ে বলে, আমার মোটেও ভালো লাগে না, হিংসা হয়। ওরা প্রেম করছে আর আমরা সিঙ্গেল রয়ে গেলাম। কাউকে পটেনে না, তাহলেই তো হয়। আর পটানো, এক গাধাকে ভালোবাসি জানিস? গাধাটা আমায় এখনও জাস্ট বন্ধু ভাবে। আফসোস, সে কোনো দিন হয়তো বুঝবে না। নীলার কথা শুনে ইনানের ঠোঁটের কোণ থেকে মিষ্টি হাসি উধাও হয়ে যায়। বিষণ্ণ মনে বলে, তুই কাউকে ভালোবাসিস নীলা? নীলা মুচকি হেসে বলে, কাকে? তোকে। কথাটা বলতে দেরি ইনান নীলাকে জড়িয়ে ধরতে দেরি করেনি। পাক্কা 10 মিনিট জড়িয়ে ধরে রাখার পর শাহেদের কণ্ঠে দুজন একে অপরকে ছেড়ে দিয়ে সামনে তাকায়। শাহেদা আর রাহা খিলখিল করে হাসছে। বাহ বাহ, রোমিও জুলিয়েট দেখি একে অপরকে ছাড়া ছিলেই না। প্রথম দিন মারামারি, দ্বিতীয় দিন ভালোবাসা, আর 2 মাসের মধ্যে প্রেম। আশা করি 1 বছরের মধ্যে বিয়েও হয়ে যাবে। ইনশাল্লাহ শাহেদ, আগেও হয়ে যেতে পারে। ইনান যান, চলো, আর পুরো ঢাকা ঘুরবো। চলো পাখি। তারপর থেকে কেটে গিয়েছে 5টা বছর। এই 5 বছরই ইনান কখনোই গ্রামের বাড়ি যায়নি, এমনকি ওর বাবা মাকেও ফোন করেনি। ফোন করলেও 2-1 মিনিট কথা বলেই আবারও নীলাকে কল করত। অনার্স কমপ্লিট সেই ছোট্ট ইনান বড় হয়ে গিয়েছে। মুখ ভর্তি চাপদারি, চেহারায় উজ্জ্বল, ফর্সা আর চিকন থেকে ফিট শরীরে রূপান্তরিত হয়েছে। নীলাও আগে চেয়ে দ্বিগুণ সুন্দরী হয়ে গিয়েছে। নীলার আম্মু ইনানকে জামাই হিসেবে মেনে নিয়েছে। তবে রাশেদ শিকদারের এক কথা, বেকার ছেলের হাতে মেয়ে দিবে না। ইনান কি করবে না করবে ভেবে না পেয়ে মাস্টার্সে ভর্তি হয়ে বিভিন্ন কোম্পানিতে ভাইবা দিতে শুরু করে। শেষে 70,000 টাকা বেতনের একটা চাকরি পেয়ে যায়, এনজিও ম্যানেজার। সঙ্গে সঙ্গে বিবাহ করে নেয় নীলাকে। আজ ওদের বাসর রাত। সুন্দর পরিপাটি নীলার ঘরেই ওদের বাসর সাজিয়েছে নীলার একমাত্র ভাবি নিতু। ইনান বাসঘরে ঢুকে নীলার ঘোমটাটা তুলে ওর কপালে চুমু দিতে কেঁপে ওঠে। ইনান মিটিমিটি হেসে বলে, আলহামদুলিল্লাহ, অবশেষে তুমি আমার বউ হয়ে গেলে। ভালোবেসেছি যখন, বউ তো হতেই হতো জান। ইনান 2 হাত বাড়িয়ে দেয় নীলার দিকে। নীলাও ইনানের দিকে এগিয়ে এসে শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে হারিয়ে যায় সুখের সাগরে। বর্তমানে ইনানকে 14 শিখে ছোট্ট একটা কক্ষে ঢুকিয়ে দিয়ে রক্ষী তালা লাগিয়ে চলে যায়। বহু বছর পর হাত থেকে হাতকড়া খুলে নেওয়ায় ইনান শরীরটা মুচড়িয়ে নিয়ে পেছন ফিরে তাকাতে চমকে ওঠে। বয়োবৃদ্ধ এক লোক বসে আছে। ইনান বেশ ভয় পেয়ে যায় লোকটার এমনভাবে তাকিয়ে থাকতে দেখে। লোকটা মেঝে থেকে উঠে এসে ইনানের কাঁধে হাত রেখে বলে, কি ব্যাপার ইয়াং ম্যান, এই যুবক বয়সে জেলে কেন? দেখে তো মনে হচ্ছে ভালো পরিবারের ছেলে। ইনান তার ছেলের হাসি দিয়ে বলে, প্রতারণা আঙ্কেল, সবই প্রতারণার ফল। ভালোবাসার স্ত্রীকে পেয়ে বাবা মাকে ভুলে যাওয়ার ফল। ভালোবাসা? এটা তো সবচেয়ে বড় মিথ্যা বাবা। সবচেয়ে বড় ধোঁকা এই ভালোবাসার দোহাই দিয়ে দেয় মানুষের কাজগুলো। আপনি এখানে কেন? আহসান সাহেব বেশ লজ্জা নিয়ে বলে, লোভের কারণে এবিসি বিস্কিট কোম্পানির মালিক ছিলাম আমি। নিজের পরিবারকে উচ্চবিলাসিতা আর বিলাসবহুল জীবনযাপন করার ব্যবস্থা করে দিতে গিয়ে সরকারের কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে বসে এক পর্যায়ে লোনও তুলে কোটি কোটি টাকার। শেষে যখন কোম্পানি লোকসান করে তখন আমি পথে বসে যাই। অ্যারেস্ট ওয়ারেন্ট আসে, হাত পাতে ছেলে মেয়ে স্ত্রীর কাছে। ওরা আমায় ফেলে পালিয়ে যায় আমেরিকা। আপনিও তো যেতে পারতেন। আহসান সাহেব মুচকি হেসে বলেন, হ্যাঁ পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম ঋণের বোঝা নিয়ে মৃত্যু কোলে না ঢলে পড়তে। তাই তো শোধ করতে না পারলেও জেল খেটে প্রতিদান দিচ্ছি। আপনার মেয়ে যোগাযোগ করেনি? হা হা হা, আরে তো বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত, ওদের জন্য চুরি করলাম। শেষে ওরাই চোর বলে পালালো। অনেকটা আমার মতোই। আমিও বাবা মার সাথে প্রতারণা করে আজ ওই 4 দলের মাঝেই বন্দি। আমাকে একটু খুলে বলবে বাবা, সময় কাটানো যাবে তাহলে? ঠিক আছে, শুনুন। ইনান 4 ঘন্টায় সবকিছু খুলে বলে আহসান সাহেবকে। সব শুনে তিনি বলেন, সবই তো বুঝলাম, বিয়ে করলে বাসর হলো, কোনো ঝামেলা দেখলাম না। সমস্যাটা হলো বোধহয়। বলছি শুনুন।
দেখতে দেখতে ইনানের বিয়ে 3 মাস কেটে যায়। নীলাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে ওঠে। বাড়ি থেকে হাজারবার ওর বাবা মা ফোন দিলেও রিসিভ করতো না। সারাদিন নীলার সঙ্গেই গল্প করতো ফোনে। এক পর্যায়ে অফিস থেকে ঘোষণা করা হয় প্রমোশনের। যে বেশি কাজ করবে তাকে পরিচালক করা হবে। তারপর থেকে ইনান মন দেয় কাজে। নীলাকে সময় দেওয়া কমিয়ে দেয়। হঠাৎ স্বামীর পরিবর্তনে নীলা মন খারাপ করে ওর ভাবির কাছে যায়। সব খুলে বলতে ওর ভাবি বলে, পরকীয়া নীলা, সবই পরকীয়ার ফল। খোঁজ নিয়ে দেখ, তোর স্বামী হয়তো কোনো মেয়ের খপ্পরে পড়েছে। কি যে বলো না ভাবি, ও আমাকে ভীষণ ভালোবাসে। কচু, সব ওই শরীরের প্রতি আকর্ষণ। তোর মধু শেষ বলে মৌমাছি অন্য ফুলে বসছে। এখনই ইনানকে চেপে ধর, নয়তো পরে কাঁদবি। ভাবির কথা শুনে নীলা বাসে এসে ইনানকে চেপে ধরে চিৎকার করে বলে, ইনান, তুমি বদলে গিয়েছো, আমায় একটুও ভালোবাসো না। ক্লান্ত শরীরে ইনান বলে ওঠে, না সোনা, অফিসে ভীষণ কাজের চাপ, প্রমোশন দিবে আমায়, তখন তোমার সোনার গহনা দিয়ে ভরিয়ে দেবো। আমার সোনার গয়না চাই না ইনান, আমি তোমার ভালোবাসা চাই। ইনান নীলাকে বুকের মাঝে চেপে ধরে বলে, তাই বুঝি এতটাই ভালোবাসা পেতে ইচ্ছা করছে? তবে নাও, কবে নেবে ভালোবাসা? দেখতে দেখতে নীলা আরো হতাশ হয়ে যায়। ইনান আর সময় দেয় না ওকে। মাঝে মাঝে রাতে কেউ কল করে, আর কল করলে ইনান ঘর থেকে বেরিয়ে বেলকনিতে চলে যায়। লম্বা সময় কথা বলে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। নীলা আবারও ওর ভাবির কাছে যায়। সব শুনে নিতু বলে, নীলা, সব পুরুষই এক, বুঝলি? ভালো বয়ফ্রেন্ড ভালো স্বামী হয় না। ইনানকে নজরে রাখতে হবে। কিন্তু কি করে ভাবি, ও তো আমায় সহজেই চিনে ফেলবে। পাগলি, বোরখা পরে যাবি? জীবনেও তো বোরখা পরিসনি, ও তোকে চিনবেই না। আমিও থাকবো। আমার না গোয়েন্দাগিরি করতে বেশ ভালো লাগে। ঠিক আছে ভাবি, তাই হবে। কাল থেকে লেগে যাব ওর পিছু, দেখব ওর এত কিসের কাজ। কাজ তো বাহানা মাত্র। দেখা যাবে নতুন কাউকে পটাতে বিজি কোনো পার্কে বা রেস্টুরেন্টে। পরদিন থেকে নীলা ওর ভাবিকে নিয়ে পেছনে লেগে পড়ে ইনানের। প্রথম কয়েকদিন কিছু না দেখে নীলা হাল ছেড়ে দেয়, মন দিয়ে সংসার করতে থাকে। শুক্রবার নীলার ভাবি শপিংয়ে যাওয়ার সময় এক কফি শপে ইনানকে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখে ডেভিলদের মতো হেসে ফোনটা দেয় নীলাকে। আর ইনানে কিছু ছবি সেন্ড করে দিয়ে বিজয়ের হাসি দিয়ে শপিং করতে থাকে। সেই দিন রাতে ইনান বাড়ি ফিরতে নীলা ইনানের সামনে ছবিগুলো তুলে ধরে। ইনান ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। এই ছবি তুমি পেলে কোথায় নীলা? নীলা তার ছেলের হাসি দিয়ে বলে, কোথায় আবার? কফি শপে। বেশ মানিয়েছে তোদের ভিখারির বাচ্চা। আমার আগেই বোঝা উচিত ছিল, তোর মতো ছোট লোক কখনোই বিশ্বাসী হয় না। ওর হয় মিথ্যাবাদী আর ভণ্ড। নীলা প্লিজ শোনো, আমার কথা শোনো। আমার ক্লায়েন্ট এনজিও থেকে 10 লাখ টাকা ঋণ নিতে চেয়েছিল, পর বেশ বড় ডিল, তাই আমি আলোচনা করতে গিয়েছিলাম। চুপ, জাস্ট চুপ। তোর কথা আমি আর বিশ্বাস করি না। তুই যে একটা কাপুরুষ আমি বুঝে গিয়েছি। তোর সঙ্গে সংসার আমি আর করব না। নীলা, আমার কথা শোনো প্লিজ, শোনা আমার কথা শোনো। তোমাকে ওই মেয়ের সাথে দেখা করে দেব। দরকার নেই, আমি সবই বুঝি রে ভিখারির বাচ্চা। তোকে এই মুহূর্তে আমি তালাক দিব। নীলার মুখ থেকে তালাক দেব কথাটা শুনে রাগের বশে ইনান নীলাকে ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মেরে বলে, তুই কথা বুঝিস না? তোর কোন কোটিপতির মেয়ে? তোর জন্য চুরি করি আর তুই আমাকে চোর বলিস? আরে ও আমার কেউ না, এতদিনের ভালোবাসা এই তোর বিশ্বাস? ইনানের হাতে থাপ্পড় খেয়ে নীলা পাগল হয়ে যায়। মুখে কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে সব কাপড় ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে যেতে নিবে, অমনি ইনান নীলার পা জড়িয়ে ধরে ক্ষমা চায়। কিন্তু নীলা ইনানকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলে, কলেজে একদিন থাপ্পড় মেরেছিলি, ক্ষমা করে দিয়েছিলাম। আজ আবার মেরেছিস। আর নয়, তোকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। আমাকে চিনিসনি, আমার ভালোবাসার রূপ দেখেছিস, এবার দেখবি প্রতিশোধের আগুন। ইনানের সবগুলো কথা শুনে আহসান সাহেব ধীর কণ্ঠে বলেন, সব বুঝলাম। চলছে ভালোবাসার মানুষকে কোনো মেয়ে অন্য আরেক মেয়ের সঙ্গে দেখতে চাইবে না, হিংসা করবেই, পাগলামি করবে। তাই বলে তোমার ওর গায়ে হাত তোলা উচিত হয়নি না? হ্যাঁ আমি জানি তা উচিত হয়নি, কিন্তু ও অনেক বেশি বলে ফেলেছিল, সেজন্য আমি মাথা ঠিক রাখতে পারিনি। আরেকটা কথা কি জানো, তুমি হলে বেঈমান। নিজের বাবা মাকে ভুলে গিয়ে একটা মেয়েকে সময় দিয়েছ। তুমি ভুলে গিয়েছো
তোমাকে ঢাকায় পড়তে আসার জন্য টাকা দেওয়া গ্রামবাসীর কথা। আরে তোমার তো উচিত ছিল চাকরি পাওয়ার পরই আবার প্রথম মাসের বেতন দিয়ে এলাকার উন্নয়ন করা। আসলে থাক, আর বলতে হবে না, আমি বুঝি। টাকা হওয়ার পর তুমি ভারসাম্য হারিয়ে ফেলেছিলে। তোমার আজকের পরিণতি তোমার বাবা মায়ের দীর্ঘশ্বাসের কারণে। আল্লাহর কাছে ক্ষমা চাও। আর শুনে রাখো, চাকরি কখনোই জীবনে শান্তি এনে দিতে পারে না। বিসর্জন করো, জীবনে শান্তি পাবে। আমার মূলধন নেই, আর বিজনেস কিভাবে করব তা আমি জানি না। আহসান সাহেব ইনানের কাঁধে হাত রেখে বলেন, আমার বিস্কিট কোম্পানির দৌললিয়া হলো এখন আমার মালিকানাধীন আসে। শত শত কর্মীও আসে, শুধু দরকার একজন চৌকস বিশ্বাসী মানুষ। শেষ জীবনে আমি এই জেলে থাকতে চাই না বাবা। তোমাকে আমি সব শিখিয়ে দিব, তবে কথা দিতে হবে আমার সব ঋণ তুমি শোধ করে আমি হজ করার ব্যবস্থা করে দিবে। বাকি জীবনটা আমি নবী সাল্লাল্লাহু সাল্লামের দেশেই কাটিয়ে দিব। বিজনেস কীভাবে করতে হয় তা আমি জানি না, আমাকে শিখিয়ে দিন। আহসান সাহেব ইনানকে পাশে নিয়ে আলোচনা করতে শুরু করে। দেখতে দেখতে জেলখানায় কেটে যায় 4টা মাস। ইদানিং নীলার ভাবি নিতুকে বেশ করে বলছে বিয়ে করতে। নীলার এক জবাব, সে বিয়ে আর করবে না। মেয়ের মনের অবস্থা বুঝেন নীলুফা বেগম। তিনি ছেলের বউকে কঠোরভাবে নিষেধ করে দিতে তার ঘরে দরজায় যেতেই শুনতে পায় নিতু কারোর সঙ্গে কথা বলছে। দরজা থেকে ফিরে আসতে নিয়েও থেমে যান তিনি, কেননা নিতু বলছিল, আবিদ, টেনশন নিও না, 1 কোটি টাকা দিয়েছো আমায়। এই নীলাকে তোমার বিছানায় পাঠাবই আমি। আমি একদিনের জন্য হলেও ওই নীলাকে চাই। ওর রস আমি খাবই, সেটা একদিনের বউ করে হলেও। টেনশন নেই, তোমার কথা মতো ইনানকে তো ভাড়া করা মেয়ে দিয়ে ফাঁসিয়েছি। ইনান জেলে আর নীলা ভেঙে পড়েছে। আমার বলদ হাজবেন্ডকে বুঝিয়ে বলবো নীলার সাথে তোমার বিবাহ দিতে। টেনশন নিও না। ওকে বান্ধবী, তোর উপর আমার ভরসা আছে। লাগলে আরো 10 লাখ দিব, তবুও তোর ননকে আমাদের চাই। কথাটা বলে ফোন কেটে দেয় আবিদ। এদিকে দরজায় দাঁড়িয়ে সবটা শোনার সঙ্গে সঙ্গে নীলুফা বেগম ছুটে গিয়ে নিতুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ওর চুলের মুঠি চেপে ধরে হিড়হিড় করে ড্রয়িং রুমে নিয়ে এসে ছুঁড়ে মারে সোফার উপর এবং দ্রুত ছেলে আর স্বামীকে ফোন করে বাসায় আসতে বলেন। এদিকে নিজের মাকে এমন রূপে দেখে নীলা বেশ ভয় পায়। নীলুফা বেগম মেয়ের গালে সপাটে কয়েকটা থাপ্পড় মেরে নিতুর দিকে এগিয়ে গিয়ে ওর চুলের মুঠি চেপে ধরে বলে, নিতু, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি যে আমার মেয়ের সংসার নষ্ট করবে কিছু টাকার জন্য, এটা আশা করিনি। ছেলে আসুক, ও যা করার করবে। নীলা গালে হাত দিয়ে ওর মাকে বলে, আম্মু, তুমি আমাকে মারলে? চুপ, তোর বাবা ভাইকে আসতে দে, আজ একটা বিচার হবেই। নিজের পেটে তোর মতো মেয়ে ধারণ করেছি ভাবলেই ঘৃণা হয়। এত বছরের ভালোবাসা তোদের। ইনান ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসতো, ভাবলে কি করে সে পরকিয়া করবে? ব্যাস মা, আর বলতে হবে না। তুমি ওই ইনানের পক্ষ নিচ্ছ আমি বুঝি। তোমার পছন্দের পাত্র ছিল তো। নীলুফা বেগম মুচকি হেসে নীলাকে বলেন, পাগলি, ইনান সত্যিই বলেছিল। মাছ থেকে কলকাঠি নেড়েছিল তোর ভাবি নিতু আর ওর বন্ধু আবিদ। যে মেয়ের সাথে ইনানকে কফি শপে তোর ভাবি দেখে ছবি তুলে দিয়েছিল তোকে, সেই মেয়েটা আসলে ছিল একটা পুতুল মাত্র, টাকায় চালিত মানব পুতুল। আর তাকে চালিয়ে তোর ভাবি আর আবিদ। কি বলছো এসব মা? নিতু ভাবি এসব কি শুনছি? নিতু কিছু বলতে যাবে, তার আগে নীলুফা বেগম হাতে ফল কাটার ছুরি নিয়ে তাকে ইশারায় চুপ করতে বলে। খানিকক্ষণ পরই বাবা ছেলে বাসায় ফিরে আসে। নীলুফা বেগম নিতুর আইফোনে কল রেকর্ড লাউড স্পিকারে শুনিয়ে দেয় সবাইকে। সবটা শোনার সঙ্গে সঙ্গে নীলার বড় ভাই রাসেল নিতুকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেনে হিসে নিয়ে চলে যায় আর বলে যায় আবিদকেও সে ছাড়বে না। এদিকে সবটা শুনে নীলা কেঁদে চলেছে। রাশেদ শিকদার মেয়েকে সান্ত্বনা দিতে চেষ্টা করেন, কিন্তু নীলুফা বেগম ধমক দিয়ে বলেন, নাটক বন্ধ কর নীলা। তৃতীয় ব্যক্তির কথা শুনে স্বামীকে জেলে পাঠিয়েছিস, তার বাবা মাকে কাঁদিয়েছিস। তোর শাস্তিও ভয়ানক হওয়া উচিত। নীলা দৌড়ে এসে ওর মায়ের পা ধরে হামা করে কাঁদতে কাঁদতে বলে, মা, মাগো, আমি ভুল করেছি।
আমি সত্যি অনেক বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও মা। আমি এক্ষুনি আমার স্বামীর কাছে যাব। আমার কাছে নয়, ইনানের বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও গিয়ে। তোর জন্য ইনান ওর বাবা মাকে ভুলে গিয়েছিল। ছেলেটারও একটা শিক্ষা দরকার ছিল। বলেছিলাম কি নীলুফা, আমি বরং ইনানের বাবা আমাকে নিয়ে আসি, তাদের সব বলি। ইনানকে এখন একমাত্র তারাই বোঝাতে পারবে, কেননা ইনানের মতো ছেলেরা সহজে আর নীলার মতো মেয়েকে মেনে নেবে না। কথাটা বলে শিকদার সাহেব বেরিয়ে যায়। ফেরেন গভীর রাতে, সাথে করে নিয়ে আসেন ইনানের বাবা রহমান সাহেব আর মা আমেনা বেগমকে। নীলুফা বেগম তাদের সব ঘটনা খুলে বলেন। সব শুনে রহমান সাহেব বলেন, দেখুন বেআইন, আমরা গ্রামের মানুষ, অত সব বুঝি না। ছেলে আমাদের 6টা বছর খোঁজ নেয়নি, তাতে আমরা কিছু মনে করিনি। ছেলে বড় হয়েছে, তাতেই খুশি ছিলাম। ভাই সাহেব, আমি বলি কি? শিকদার সাহেবকে থামিয়ে দিয়ে রহমান সাহেব পুনরায় বলেন, তবে ছেলে যে এত বড় হয়েছে ভাবিনি। আমাদের না বলে সে আপনার মেয়েকে বিবাহ করে, আপনারা মেয়ের বাবা মা হয়েও আমাদের ডাকার প্রয়োজন মনে করেননি। আজ বিপদে পড়ে ছেলেকে বোঝাতে আমাদের ডেকেছেন। আপনার মেয়েকে বলুন না আমার স্ত্রী ছেলের জন্য কাদা প্রতিটা চোখের পানি ফিরিয়ে দিতে। জানেন, ছেলের সাথে কথা বলতে সারাদিন রাত ছটফট করতো আমার স্ত্রী। তবে আমার পুত্র ব্যস্ত ছিল আপনার মেয়েকে নিয়ে। আমি চাই না সে আবার আপনার মেয়ের পাল্লায় পড়ুক। আপনার মেয়ের উপর আমি থুতু দিই, এমন বৌমা আমার প্রয়োজন নেই। আমেনা বেগম স্বামীকে থামিয়ে দেয় আর এগিয়ে গিয়ে নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার উপর আমার রাগ আকাশ সম পরিমাণ। তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছিলে। আমি মা, আমি চাই আমার ছেলে ভালো থাকুক। তোমাদের তালাক হয়নি এখনো, তোমরা স্বামী স্ত্রী। আমার ছেলের বউ হিসেবে যদি থাকতে চাও, এক্ষুনি কেস তুলে নিয়ে আমার সঙ্গে গ্রামে যাবে। 6 মাস আমার সাথে কাজ করবে। তারপর যদি মনে করি তুমি আমার ছেলের বউ হওয়ার যোগ্য, তখন ছেলেকে বলবো তোমায় মেনে নিতে। নীলা ওর মায়ের দিকে তাকায়। নীলুফা বেগম মেয়ের দিকে থেকে মুখ ফিরিয়ে নেন। নীলা মাথা নিচু করে বলে, আমি রাজি মা, আমাকে নিয়ে চলুন, আমি কেস তুলে নিব সকাল হলেই। এদিকে টানা 3 মাস আহসান সাহেব এর থেকে কোম্পানির সম্পর্কে সকল প্রাথমিক ধারণা নিয়ে ইনান বেশ খুশি এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আহসান সাহেব খুশি হন। ইনানের মাথায় হাত বুলিয়ে বলেন, এখন অপেক্ষা করো তোমার জেল থেকে বের হবার। অবাক করা কাণ্ড। পরের দিন সকাল হতেই জেলার ইনানকে জেল থেকে বের করে দিতে চান। তার নামে মামলা তুলে নিয়েছে নীলা। আহসান সাহেব এগিয়ে এসে বলেন, ইনান যাও, তোমার উপর বিশ্বাস আছে আমার। তুমি হবে দেশের টপ কোম্পানির ক্ষতিপূর্তি সিও। ইনান মাথা নাড়িয়ে বেরিয়ে আসে জেল থেকে। সোজা চলে যায় আহসান সাহেবের ফ্যাক্টরিতে। নিজের উদ্যোগে একে সকল কর্মীকে ফোন দিয়ে অফিসে নিয়ে আসে। তাদের নিয়ে শুরু করে কঠোর পরিশ্রম। রাত দিন 24 ঘন্টা কাজ করতে থাকে। উৎপাদিত হতে থাকে শত শত প্যাকেট ABC বিস্কিট। লাভবান হতে শুরু করে কোম্পানি। কোনো দুর্নীতি নেই। লাখ লাখ প্যাকেট টপ কোয়ালিটি বিস্কিট রপ্তানি হতে থাকে আমেরিকা, ইউরোপ আর আফ্রিকায়। এদিকে নীলাও রহমান সাহেব আর আমেনা বেগমকে নিজের সর্বোচ্চ দিয়ে সেবা যত্ন করতে শুরু করেন। রাসেল আবারও বিবাহ করে একটা এতিম মেয়েকে। অবাক করার ব্যাপার হলো, সেদিনের পর থেকে নিতু আর আবিদকে খুঁজে পায়নি কেউ। রাশেদ শিকদার ছেলেকে জিজ্ঞেস করলে উত্তরে সে শুধু হেসে বলেছিল, মেরে দিয়েছি বাবা। বোনের সংসার নষ্টকারীর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। টানা 1 বছর কঠোর পরিশ্রমের পর ইনান 40 কোটি টাকা ব্যাংক লোন আর সরকারের 20 কোটি টাকা কর পরিশোধ করে ছুটে যেয়ে জেল হাজতে ছাড়িয়ে আনে আহসান সাহেবকে। হাতে তুলে দেন হজ্জের ফ্লাইটের টিকিট। আহসান সাহেব মুচকি হেসে টিকিটটা গ্রহণ করেন এবং ওয়াশরুমে গিয়ে ড্রয়ার থেকে একটা পেপার বের করে সেখানে সই করে কাগজটা ইনানের হাতে দিয়ে বলে, ইনান, এই কোম্পানি আজ থেকে তোমার। বাসায় ফিরে যাও, বাবা মাকে নিয়ে সুখে থাকো। আর হ্যাঁ, নীল আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে আঙ্কেল, চলুন, আপনাকে এয়ারপোর্টে গিয়ে দিয়ে আসছি। আহসান সাহেবকে বিদায় দিয়ে ইনান নিউ ব্যান্ড রেঞ্জ রোভার ব্যান্ডের বিলাসবহুল গাড়ি নিয়ে নিজ গ্রামে
শিউরে ওঠে অজানা শিউরে। শুক্রবার জুম্মার নামাজ পড়ে ওর বাবার পাশে দাঁড়িয়ে, কিন্তু তিনি চিনতে পারেনি নামাজ শেষে বাড়ির সামনে দাঁড় করিয়ে নামতে ছুটে আসেন আমেনা বেগম। ছেলেকে এরকম গেটআপে দেখে তিনি বিস্মিত হন। রহমান সাহেব নামাজ পড়ে ফেরার পথে নিজের বাড়ির সামনে গাড়ি দেখে ছুটে আসেন আর ইনানের দিকে তাকিয়ে চমকে উঠে বলেন, ইনান বাপ তুই? ইনান অট্ট হাসি দিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ বাবা আমি। রহমান সাহেব ছেলেকে বুকের মাঝে চেপে ধরে বলেন, ক্ষমা করে দিস বাবা, আমি মসজিদে তোকে চিনতেই পারিনি। তোমার স্বপ্ন পূরণ করেছি বাবা। আমি এখন দেশের টপ কোম্পানির কোটিপতি সিইও। আমাকে আর কোনো জমিদারের মেয়ে ভিখারি বলতে পারবে না। রহমান সাহেব ছেলের কথা শুনে স্ত্রীর দিকে তাকান। আমেনা বেগম ছেলেকে নিয়ে ঘরের ভেতর যেতে যেতে বলেন, বাবা, তুই কি মাকে ভালোবাসিস? তুমি আমার পৃথিবী মা, তোমায় ভালো না বাসলে কাকে বাসবো? তোর ঘরে একজন আছে, তাকে তুই কিচ্ছু বলবি না, চুপচাপ তাকে মেনে নিবি। মানে কি বলতে চাইছো মা? ঘরে যা, নিজেই বুঝে যাবি। শুধু এতটুকু মনে রাখবি, তুই আমার কথা ফেলবি না। তোমার কথা রাখবো আমি মা। কথাটা বলে ইনান ঘরে ঢুকতে দেখতে পায় মেঝেতে জায়নামাজ বিছিয়ে একটা মেয়ে মোনাজাতে কাঁদছে আর বলছে, ইয়া আল্লাহ, ইয়া রহমানিন রহিম, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি তাকে কষ্ট দিয়েছি, তাকে অপমান করেছি। ইয়া মামুদ, আমি শয়তানের ধোকায় পড়ে এসব করেছি, আমায় ক্ষমা করুন। আমার স্বামীকে আমার প্রতি ভালোবাসা আবারও জাগ্রত করে দিন। ইয়া আল্লাহ, আমি কখনোই আমাদের সম্পর্কে তৃতীয় কাউকে আনবো না। মামুদ, আমার স্বামীকে ফিরিয়ে দিন। ইনান কণ্ঠটা শুনে চিনে ফেলে এটা নীলার কণ্ঠ। বুকটা চিনচিন করে ওঠে ওর। পুরনো কথা মনে পড়তেই শরীরটা রাগে আগুন হয়ে ওঠে, কিন্তু মুহূর্তেই তা নিভে যায়। মায়ের কথা মনে পড়ে ওর। মেনে নিতে হবে। ইনান গম্ভীর কণ্ঠে বলে, এ কি জমিদার বাবার কন্যা? আমার ঘরে কি করে? হঠাৎ গম্ভীর কণ্ঠ শুনে নীলা পেছন ফিরে তাকায়। ইনান দাঁড়িয়ে। নীলার সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে ইনানের পায়ে পড়ে হাওয়া করে কেঁদে ওঠে। ইনান, কলিজা আমার, ভালোবাসা আমার, প্রিয় স্বামী, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, আমি তোমার কষ্ট দিয়েছি, আমাকে তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। ইনান নীলাকে ওর পা থেকে টেনে তুলে মুখোমুখি দাঁড় করে। তারপর পরম মমতায় ওর চোখের পানিগুলো মুছে দিয়ে আলতো করে দু চোখে চুমু খেয়ে বলে, এই প্রথমবার আমার পা ধরেছো তুমি। তোমার মতোই আজ আমিও ক্ষমা করেছি, তবে পরের বার আর ভুল করো না। নীলা ইনানকে জড়িয়ে ধরে বলে, একবার পাগলি হয়ে ভুল করেছিলাম, আর নয় সে ভুল। এখন থেকে আজীবন তোমার বুকেই কাটিয়ে দিতে চাই। এতটাই ভালোবাসো আমায়? নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি উপলব্ধি করেছি তুমি আমার সম্বল। তুমি ছাড়া এই দুনিয়া আমার কাছে মূল্যহীন। ইনান নীলার কপালে ছোট্ট করে চুমু দিয়ে আবারও বুকের মাঝে আগলে নিয়ে বলে, কতগুলো দিন তোমার এই চাঁদ মুখটা না দেখে কাটিয়েছি আমার নীলপরি। কত কষ্টে ছিলাম তুমি জানো। আমি চাই বাকিটা জীবন তুমি আমায় ভালোবাসো, বিশ্বাস করো। সংসারে ভুল বোঝাবুঝি হবে, অভিমানও হবে, তবে কথা দাও ওসব ভুলে তুমি চিরজীবন আমারই রবে। কথা দিলাম প্রিয়, আজীবন আমি তোমারই রব।